নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আমাদের আজকের মেডিসিন লাইকোপোডিয়াম, যার উৎস উদ্ভিজ বা ভেজিটেবল কিংডম, ভেজিটেবল গ্রুপের। আমরা এই উদ্ভিদকে কেন্দ্র করেই লাইকোপোডিয়ামের কিছু মূল কথাগুলো আমরা বলার চেষ্টা করব বা বলবো। আমরা সেটা অবশ্যই একটু গুরুত্ব সহকারে মনে রাখবো, কারণ এই কথাটা পরবর্তীতে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব। তো দেখুন, আমরা যে উদ্ভিদের কাণ্ড দেখি লাইকোপোডিয়ামের, যেটা বাইরের অংশ বেশ শক্ত। দেখুন, কিছু ব্যক্তি আছে খুব ঘরে ঝগড়া করতে পারে, হ্যাঁ, ভীষণ ঝগড়া, মারামারি, গ্যাঞ্জাম, বউ মারতে পারে, হ্যাঁ, সন্তানকে মারতে পারে, কিন্তু বাইরে গেলে চুপচাপ থাকে, বিড়াল সেজে থাকে। বাসায় বাঘ আর বাসার বাইরে বিড়াল। তো যাই হোক, বাইরের অংশটা খুব শক্ত, ভিতরের অংশটা খুব নরম। ঠিক অনুরূপ ভাবে আমরা যদি দেখি লাইকোপোডিয়ামের উচ্চ সাদৃশ্য নীতিতে একটু কথা বলে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই লাইকোপোডিয়ামের রোগীগুলোরও সেম, দেখবেন ভিতরটা, বাইরেরটা যাই হোক, ভিতরটা একটু নরম স্বভাবের হয়ে থাকে। ঠিক যেমন শক্তের ভক্ত নরমের জম, যেমনটা বললাম। বাড়িতে বউ তো নরম স্বভাবের, বউকে হাজার পিটালেও কথা বলার সুযোগ নাই, কিন্তু বাইরে তো আপনি আমারে বউয়ের মতো অত অধীনস্থ নয়। তাহলে আপনাকে যদি একটা চড় দিয়ে আপনি আমাকে দুইটা চড়ও ব্যাগ দিতে পারেন, তাহলে আপনার সাথে নমনীয়তা সেরে সুরে কথা বলবো। পেছনে আর একটা কারণ থাকে, এরা খুব চালাক, দ্রুত চালাক, শিয়ালের ন্যায় চালাক। এতটা চালাক, এতটা তীক্ষ্ণ চালাক, যেটা আমরা ফসফরাসের সাথে তুলনা করি। আহ এতটা চালাক যে সে কথা বলবে, সে চলবে, সে আপনার সাথে সম্পর্ক বজায় রাখবে একটা উদ্দেশ্য নিয়ে, লাইক পালসিটিলা। সেই উদ্দেশ্যটা এমন যে আমি নেতৃত্ব দিতে চাই, তাদের এক শক্তির প্রতি একটা ভালোবাসা থাকে। তো যাই হোক, শক্তের ভক্ত নরমের জম। এবং এই যে জায়গাটাতে উপরে শক্ত, বাহিরের দিকে শক্ত, ভিতরের দিকে নরম, এই জায়গাটাতে আমরা ন্যাক্টামিয়ার সাদৃশ্য একটা লক্ষণ খুঁজে পাই। সেটা হলো যে ন্যাক্টামিয়ারকে আমরা দেখেছি, এরা অ্যাট ফার্স্ট কোনো তথ্য দিতে চায় না। কেন? কারণ এদের এরা একটু ইন্ট্রোভার্টেড, অন্তর্মুখী স্বভাবের। এদের পার্সোনালিটি এমন যে আমার কথা তুমি শুনবা কেন, মানে দ্বিতীয় পক্ষ। সেখানে তৃতীয় পক্ষর তো প্রশ্নই আসে না। এরা তৃতীয় পক্ষকে, অর্থাৎ অনুপ্রবেশকে অন্যায় মনে করে, অনুপ্রবেশকে এরা বিরক্ত বোধ করে। যেমনটা আপনার ঘরে, আপনার রুমে, আপনার বাসায়, আপনার পরিবেশে মানে অবাঞ্ছিত বা অনাকাঙ্ক্ষিত ভাবে কাউকে ঢুকতে দিবেন না, ঠিক অনুরূপ ভাবে ন্যাক্টামিয়র মনে করে যে তুমি বা আপনি, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন, এরা আমার কাছে বিরক্তিকর। তাই তারা কিন্তু ওই যে সান্ত্বনা দিলেও তারা বিরক্ত বোধ করে। তো যাই হোক, ঠিক অনুরূপ ভাবে এরা কিন্তু তথ্য দিতে চায় না ন্যাক্টামিয়র। কিন্তু ন্যাক্টামিয়রের প্রথমে ঢুকুন, ভিতরে ঢুকুন, আস্তে আস্তে ধীরে ধীরে তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুন। ঠিক প্রথম প্রেমে দেহ মন যেমন উজাড় করে দিয়েছিল, আপনার কাছে তথ্য বা লক্ষণগুলো ঠিক অনুরূপ ভাবে উজাড় করে দেবে। লাইকোপোডিয়াম, এরা বাইরে প্রথমত তথ্য দিতে চাইবে না, কিন্তু যখন আপনি ধীরে ধীরে তার মধ্যে প্রবেশ করবেন, ওই যে বাহিরে শক্ত ভিতরে নরম, ঠিক আপনাকেও লক্ষণ দিতে থাকবে। এর পেছনে অনেকগুলো কারণ আছে, আমরা মাইন্ড সিমটমে যে সেগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এটা আমাদের উৎস সাদৃশ্যে আমাদের লাইকোপোডিয়ামের মূল কথাগুলো, সেটা আমরা পরবর্তীতে বিচার বিশ্লেষণ করব। আমরা দেখে আসি এদের মায়াজমটা। এরা সোরা সাইকোসিস এবং সিফিলিস মায়াজমের অন্তর্ভুক্ত। কাতরতা যদি দেখি তাহলে শীত কাতর। আমরা যদি এর গঠনটা দেখি, কারণ আমার আলোচনাগুলোতে আমি নর্মালি বলে থাকি, আবারও বলছি, যে আপনার থার্ড আইটাকে প্রসারিত করতে হবে। আপনার মেডিসিনের দক্ষতার সাথে পাশাপাশি থার্ড আইটাকে প্রসারিত করতে হবে, যে আমি একটা রুগী দেখলে একটা সারাংশ টানতে পারি যে এই রোগীগুলো সাধারণত এই মেডিসিনের হয়ে থাকে। যেমন আমি নিজেকে আগে তুলনা করতাম, যখন আমার খুব মেডিকার প্রতি আসক্ত ছিলাম, যে আমার মেডিসিনের জানতে হবে, মেডিসিনের গঠন, একটা লোক হেঁটে যাবে, সে কোন মেডিসিনের আওতাভুক্ত, এগুলো আমার খুব ইচ্ছা ছিল যে আমি অনুধাবন করব। হ্যাঁ, তো যাই হোক, অ্যালান পিসের একটা বই আছে না, যে বডি ল্যাঙ্গুয়েজ, সেখানে কিন্তু খুব দারুণ দারুণ তথ্য দেয়, যেটা আমাদের হোমিওপ্যাথির থার্ড আইটাকে প্রসারিত করতে পারে। হ্যাঁ, তো যাই হোক, আমরা যদি দেখি যে কোনো ব্যক্তি ঊর্ধ্বাংশ, অর্থাৎ উপরের অংশটা, গ্যাস সিলিন্ডার আছে প্রত্যেকের বাসায়, কেমন যেন সরু, নিচের অংশটা মোটা। ঠিক অনুরূপ ভাবে আপনার চেম্বারে কোনো ব্যক্তি যদি ঊর্ধ্বাংশ, অর্থাৎ মাথার দিকে তুলনামূলক চিকুন, কিন্তু নিম্নাংশ দেহটা তুলনামূলক মোটা, লাইক গ্যাস সিলিন্ডার, এই ব্যক্তির
যদি কপালের চামড়া ভাঁজযুক্ত হয়, আমরা বুড়োদের মেডিসিন বলি, বৃদ্ধদের মেডিসিন বলি, বয়স্কদের মেডিসিন বলি। কেন বলি? কারণটা হলো এই বৃদ্ধ বয়সে চামড়াগুলো ভাঁজ পড়ে যায়। একটা তথ্য পরবর্তীতে আরো দেব, এই কথাটাকে মনে রাখবেন সবাই, যে বৃদ্ধদের মেডিসিন। তাহলে কপালের চামড়া কুঁচকে যায় বা ভাঁজ হয়ে যায় গঠন আকৃতিতে, তাহলে সেটাও লাইকোপোডিয়ামের অন্তর্ভুক্ত। যদিও লাইকোপোডিয়ামের রুগীকে যদি আপনারা কখনো দেখেন যে সে ভাঁজ হচ্ছে না, কিন্তু রাগান্বিত হলে তার কপালের চামড়ায় ভাঁজ হচ্ছে, তাহলেও কিন্তু সে লাইকোপোডিয়ামের পেশেন্ট। এবং সেই সাথে যদি আমরা দেখি শুকিয়ে যাওয়ার প্রবণতা কোথায়, ঊর্ধ্বাংশ, ম্যারাসমাস, ঊর্ধ্বাংশ শুকিয়ে যাচ্ছে। আমরা অ্যাব্রোটেনাম, আয়োডিয়াম, আমরা ন্যাক্টামিউর, আমরা অনেকগুলো মেডিসিনে দেখেছি, সাইলেশিয়া, অনেকগুলো মেডিসিনে দেখেছি শুকিয়ে যাওয়ার প্রবণতা। কিন্তু আসলে লাইকোপোডিয়ামের কোথায়? লাইকোপোডিয়ামের শীর্ণতা হয় ঊর্ধ্বাংশের দিকে, ন্যাক্টামিয়ারের শীর্ণতা হয় ঘাড়ের দিকে। আমাদের অ্যাব্রোটেনামের শীর্ণতা থেকে দেখেছি আমরা সোমালিয়াতে যদি দেখি, দেখুন খাদ্য অভাবে, পুষ্টিগুণের অভাবে তেমনটা শুকিয়ে যাচ্ছে, লাইক সিনার মতো পেট মোটা হয়ে যাচ্ছে, অন্যান্য অংশ শুকিয়ে যাচ্ছে। এটাই অ্যাব্রোটেনামকে আমরা চিন্তা করতে পারি। তো যাই হোক, এই শুকিয়ে যাওয়ার প্রবণতা স্পেশালি ঊর্ধ্বাংশে, যেটাকে আমরা বলে থাকি ঘাড়ের উপরের দিকে শীর্ণতা, সেখানে কিন্তু আমরা লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারি। তাহলে আপনার চেম্বারে আসছে ঊর্ধ্বাংশ মাথার দিকে তুলনামূলক চেকুন হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, নিচের অংশটা মোটা। হ্যাঁ, গোপাল ভাঁড়ের দিকে তাকান, কস্টিকাম গোপাল ভাঁড়, সিনা গোপাল ভাঁড়, কিন্তু গোপাল ভাঁড়ের মাথাটা অনেক ছোট, তুলনামূলক বেশ মোটা। এটাই কিন্তু আমাদের লাইকোপোডিয়াম। সেই সাথে যদি আমরা ক্রিয়াস্থলটা দেখি কোথায় কোথায় কাজ করে, দেখুন এর ক্ষেত্র কিন্তু অনেক অনেক জায়গায়। আমরা পরিপাকতন্ত্রের লক্ষণ যদি দেখি, কোষ্ঠকাঠিন্য, ডিসপেপসিয়া, অ্যাসিডিটি, সেখানে গলা বুক জ্বলা থাকতে পারে, মুখ দিয়ে পানি উঠতে পারে, টক বমি হতে পারে, আমাশয় থাকতে পারে, পাইলসের সমস্যা হতে পারে, যেহেতু তার কোষ্ঠকাঠিন্য আছে, রক্ত আমাশয় হতে পারে। যদি আমরা ফুসফুসজনিত রোগ লক্ষণের দিকে তাকাই, তাহলে সেখানে হাঁপানি হতে পারে, কাশি হতে পারে, নিউমোনিয়া জনিত হতে পারে, যক্ষা কাশি, ফুসফুসের যে কোনো ইনফ্লেমেশনও ব্যবহৃত হতে পারে। যেহেতু এটি রাইট সাইড অর্গানের মেডিসিন, ডান পাশে যতগুলো অর্গান আছে, ডান পাশের চোখের থেকে, ব্রেন থেকে শুরু করে পা পর্যন্ত, লাম্বোকোসাইটিকা রাইট সাইডে রিউমাটিজমের ক্ষেত্রে, কিডনি স্টোনের ক্ষেত্রে, কিডনির ক্ষেত্রে, রাইট সাইড হার্নিয়ার ক্ষেত্রে, ফুসফুসের ক্ষেত্রে, আপনার কিডনি স্টোনের কথা বলেছি, আমাদের হার্নিয়ার কথা বলেছি। এই সকল ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? লাইকোপোডিয়ামকে ব্যবহার করতে পারি ডান অর্গানের। এছাড়াও আমরা যদি ইউরিনারি অর্গানজনিত রোগ লক্ষণ দেখি, যেটা আমরা কিডনি পাথর বললাম, প্রস্রাব স্বল্পতা এবং মূত্রগ্রন্থির যে কোনো প্রদাহ, সেখানে আমরা ব্যবহার করতে পারি। এছাড়া ধ্বজভঙ্গে, ধাতু ক্ষয়ে ব্যবহার করতে পারি, পিত্ত শুলে ব্যবহার করতে পারি। এখানে আমার অবশ্যই একটা জায়গা আছে, পিত্ত পাথুরিতে আমরা অনেকেই বলি যে হ্যাঁ আমি সাকসেস, আমি সাকসেস। এই জায়গাটাতে আমি অবশ্যই এস এম জাহাঙ্গীর স্যারের সাথে সুর মিলিয়ে কথা বলি যে আসলে কতজন আগের আল্ট্রা আর পরের আল্ট্রাটা মিলিয়ে দেখেছেন যে হ্যাঁ আমি সাকসেস। শুধুমাত্র পেইন রিলিফ দিলেই যে আপনি সাকসেস হয়েছেন তা কিন্তু নয়। আমার এই জায়গায় কিন্তু শর্ত রয়ে গেছে যে আপনি আগের রিপোর্টের সাথে পরের রিপোর্টটা আদৌ কি মিলাতে পেরেছেন, নাকি ব্যথা চলে গেছে বলে আমার পিত্তপাথড়ী ভালো হয়ে গেছে। তবু আমরা এই জায়গাটাতে ব্যবহার করতে পারি। আসলে এই জায়গাটা সফলতার হার কিন্তু অনেক কম, কারণ কোনো প্যাথি স্বয়ংসম্পূর্ণ না, প্রত্যেকটা প্যাথিরই একটা সীমাবদ্ধতা আছে। যদি আপনি একজন বিজ্ঞ হোমিওপ্যাথ হন, বিজ্ঞ চিকিৎসক হন, তাহলে অবশ্যই কথার সাথে সংযুক্ত সমমত হতে হবে। তো যাই হোক, এছাড়া আমরা ক্যান্সার, নাক দিয়ে যাদের রক্তপাত হয় সেখানে ব্যবহার করতে পারি। মহিলাদের ক্ষেত্রে মাসিক স্রাবজনিত রোগ লক্ষণ ব্যবহার করতে পারি। এছাড়াও দারুণ একটা সিমটম আছে, সহবাসের সময় যদি তার জরায়ু দিয়ে বায়ু নির্গত হয়, দারুণ সিমটম, তাহলে সেখানেও কিন্তু আমরা লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারি। এখানে আমার আরেকটা কথা মনে পড়ে গেল, যদি পুরুষ জননেন্দ্রিয় নিয়ে কথা বলি, পুরুষ নিয়ে কথা বলি, যেখানে আমি ধ্বজভঙ্গ, ধাতুক্ষয়ের কথা বলেছিলাম, সেখানে আরেকটা দারুণ সিমটম আছে। যদি কোনো রুগী সহবাস সময় ঘুমিয়ে পড়ে, তাহলে সেখানেও কিন্তু আমাদের লাইকোপোডিয়াম ব্যবহৃত হয়। এছাড়াও
আমরা জ্বর, সেখানে ম্যালেরিয়া জ্বর হতে পারে, তোতলামি হতে পারে, আমরা সেখানে ব্যবহার করতে পারি, চোখের বিভিন্ন সমস্যায় ব্যবহার করতে পারি, ইটিচি অনেক জায়গায়, যেহেতু এটা আমাদের একটা দারুণ বহুল ব্যবহৃত মেডিসিন, আমরা সমস্ত জায়গাতেই মেডিসিনটাকে ব্যবহার করতে পারি। তো আসুন এই জায়গাগুলোতে লক্ষণ সাদৃশ্য নীতিতে আমরা লাইকোপোডিয়ামকে চিনি। ফার্স্ট আমরা মাইন্ড সিমটম নিয়ে কথা বলি, যেহেতু মাইন্ড সিমটম একটা ভরপুর মেডিসিন। তাহলে আমি যথারীতি আমার আলোচনাতে যে যে গল্প আকারে রেখে থাকি সেটা আমি আজকে বলবো, যে আপনি যদি কোনো রোগীর মধ্যে কৃপণতার, আপনি কোন রোগীর মধ্যে যদি দেখেন কৃপণতার বিন্দুমাত্র লক্ষণ আছে, তাহলে সেখানে লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারেন। কিন্তু শুধুই কি লাইকোপোডিয়াম? ক্যালকেরিয়া কার্প অর্থটাকে সংগ্রহে ব্যস্ত থাকে, ব্রায়োনিয়া অর্থটাকে সঞ্চিত রাখতে ভালোবাসে, আর্সেনিক অ্যালফ সেও সঞ্চয় করতে ভালোবাসে। কেউ কিন্তু কিপটা নয়, আর্সেনিক অ্যালফ কিন্তু কিপটা নয়। তাকে যদি আপনি বলেন যে সে কুঞ্জুস, তাহলে আপনার ধারণা হোমিওপ্যাথির আর্সেনিক অ্যালফ সম্পর্কে আপনার ধারণা কম। যদি আপনি ভাবেন যে না সে অর্থ সঞ্চয় করছে তাহলে সে কুঞ্জুস, তাহলেও কিন্তু আপনি ধারণা ব্রায়োনিয়ার ক্ষেত্রে ধারণা ভুল হতে পারে, কারণ উদ্দেশ্যকে দেখতে হবে। লাইকোপোডিয়াম অর্থ সঞ্চয় করবে, ক্ষয়রোজ করতে চাইবে না, মারা যাবে। আমি একটা প্রোস্টেট ইনলার্জের রুগীকে দেখেছিলাম, আমাকে বললো তুমি শুধু আমার প্রসাব হওয়া ওষুধ দাও, আমার প্রসাব হলেই আমি ভালো হয়ে যাবো না, আমার আল্ট্রাসাউন্ড করা লাগবে না। আমি বলেছিলাম আমার দ্বারা পসিবল না, তার প্রসাব একদম বন্ধ হয়ে গেছিল, সে কোনোভাবে খরচ করতে রাজি নয়। এরা এই লাইকোপোডিয়াম। কিন্তু কেউ যদি সঞ্চয় করে রাখতে চায়, ইন ফিউচারে যদি তার বিপদ আপদ হয়, অসুস্থতা হয়, তাহলে সেই জায়গায় তার অর্থটাকে ব্যয় করবে। তাহলে সেখানে আর্সেনিক অ্যালফ ভবিষ্যৎ দারিদ্রতাকে মোকাবেলা করার জন্য, কারণ তার দারিদ্রতাকে ভীষণ ভয়, সেখানে যদি সে অর্থ সঞ্চয় করে তাহলে সে ব্রায়োনিয়া হতে পারে বা ব্রায়োনিয়া। তাহলে আমরা শুধু কুঞ্জুস অর্থ সঞ্চয় করে রাখলেই যে সে লাইকোপোডিয়াম তা কিন্তু নয়। উদ্দেশ্য দেখুন, ভিতরে ঢুকুন, মানসিক লক্ষণ নয়, অবস্থাকে দায়ী করুন। কেন সে আজকের এই অবস্থায় আসলো, কেন সে এই অবস্থায় এই কথাগুলো বলছে? তাহলে যদি আমরা দেখি যে এই ব্যক্তিটা অর্থ সঞ্চয় করে রাখছে, সে খরচ করতে কোনোভাবেই প্রস্তুত নয়, তাহলে সে লাইকোপোডিয়াম। এটা নিয়ে আরো বিস্তার আলোচনা করব। এবং যদি কোনো ব্যক্তির মধ্যে দেখি নেতৃত্ব দেওয়ার একটা মেন্টালিটি, সেটা সাইলেন্ট মুডে হোক, প্রকাশিত হোক, শক্তিকে সে খুব ভালোবাসে, সে শক্তি অর্জন করতে চায়, তাহলে সেখানে আপনি লাইকোপোডিয়ামকে চিন্তা করবেন। আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি লাইকোপোডিয়ামের মতো দ্রুত, চালাক, নেতৃত্ব দেওয়ার মানসিকতা, ধান্দাবাজি, চাপাবাজি, দ্রুত, সব ধরনের লক্ষণ আপনি খুঁজে পাবেন। যদিও এর মধ্যে যদি কেউ রাজনৈতিক সাথে সংশ্লিষ্ট থাকেন, আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এটা মেডিসিনের আলোচনা, সেখানে আপনি লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারেন। স্বার্থপর, হিংসুটে যদি থাকে, তাহলে সেখানে আপনি লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারেন। এই কথাগুলোর উপর ভিত্তি করে, সেই সাথে কিছু ভয়, শক্তের ভক্ত নরমের জম, এই কথাটাকে আমরা মাইন্ড সিমটমে এসে বিশ্লেষণ করব। তো দেখুন, আমরা এই রোগীর মধ্যে দেখেছি স্বার্থপর ও হিংসুটে। দেখুন, স্বার্থপর ও হিংসুটে মানসিকতা, এখানে আপনি যদি দেখেন তার পেছনের কারণ, কেন সে স্বার্থপর, কেন তার হিংসুটে অভ্যাস, তাহলে আপনি মেডিসিনের মূল জায়গাতে যেতে পারবেন। যদি দেখেন তার মধ্যে ক্রোধ, তার মধ্যে ভীষণ ক্রোধ, এবং তার বন্ধু সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, তাহলে সেখানে আপনি লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারেন। কেন, সেটার বিশ্লেষণ আমি দেবো ইনশাআল্লাহ। তাহলে এবার আমরা আসি মূল কথাতে। লাইকোপোডিয়ামকে আমরা দেখি অতি অনুভূতি প্রবণ, ওভার সেন্সিটিভ, যেটা হেপার সালফের সাথে খুব বেশি যায়। এরা এত বেশি সেন্সিটিভিটি যে এরা খুব অল্প টাচে যেমন সে কষ্ট পায়, বিরক্ত হয়, অল্প বাতাসে যেমন সে ঠান্ডায় আক্রান্ত হয়, অল্পতে যেমন তার মেজাজটা হারিয়ে ফেলে, অল্প রাগান্বিত হলে যেমন আগুন ধরে দিতে পারে, হ্যাঁ, গৃহ বা ঘরে আগুন ধরে দিতে পারে, জামা কাপড়ে আগুন ধরে দিতে পারে, নিজের প্রিয় জিনিসকে ভাঙচুর করতে পারে, ইভেন কাউকে আছাড় দিয়ে, নিজের সন্তানকে আছাড় দিয়ে মেরে ফেল দিতে পারে, যদিও নিজের সন্তানকে সিপিও মেরে ফেলতে চায়। তাহলে সেখানে আমরা চিন্তা করতে পারি লাইকোপোডিয়ামকে। তাহলে এর অনুভূতি প্রবণতা কোথায়? ধন্যবাদ দিলে সে কেঁদে ফেলে। কিন্তু কেন, এই জায়গাটা আসলে আমি নিজেও জানি না। যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই আমরা সেটা জানবো। ধন্যবাদ দিলে সে কেঁদে ফেলে। আমরা যদি দেখি
কোন ব্যক্তির মধ্যে ভীষণ ক্রোধ, সামান্য কারণেই সে ক্রোধী হয়ে ওঠে। আমরা আগে একটু নেগেটিভ নিয়ে আলোচনা করব, পরে পজিটিভ সাইড নিয়ে আলোচনা করব। ভীষণ ক্রোধী, সামান্য কারণেই সে তার ক্রোধ প্রকাশ করে ইভেন সে লাথি মারতে পারে। যদিও আমরা লাইকোপোডিয়ামের রুগীকে কখনো এইভাবে দেখিনি, কিন্তু আছে। যদি সে লাইকোপোডিয়ামের ডিপ লেভেলে পৌঁছে যায়, যদি তার মধ্যে টোটাল মায়াজম, যেখানে আমরা সিফিলিসকে দেখেছি, সে ধ্বংসমুখী আচরণ করতে পারে, তার শেষ কথা উল্টো পথের যাত্রী, শেষ কথাই তার যাই হয় হোক, আমি ওটা করব বা আমি এটা চাই, সেটা তার নিজের ধ্বংস করে হোক, সমাজের ধ্বংস করে হোক, রাষ্ট্রের ধ্বংস করে হোক, যেহেতু তার মধ্যে সালফারের প্রাপ্ত অনুপ্রেরণা, আমাকে জয়ী হতে হবে, সালফারের প্রাপ্ত অনুপ্রেরণা, আমাকে জয়ী হতে হবে। এই জয়ী হওয়ার মানসিকতা থেকে যদি আমরা দেখি যে রাগান্বিত মনোভাব, ক্রোধী মনোভাব, সামান্য কারণে কাউকে লাথি, চড়, চিৎকার করতে পারে, তাহলে সেখানে লাইকোপোডিয়ামকে চিন্তা করা যায়। সেখানে আমরা হিপারসালফে পাবো, ক্যামোমিলাকে পাবো, নাক্সকে পাবো, এন্টিমক্রুটকে পাবো, অনেকগুলো মেডিসিন আছে। তাহলে হিপারসালফ নিয়ে আমরা কথা বলেছি, সে প্রচুর অনুভূতি প্রবণ, সব বিষয়ে তার তিলকে তাল বানায়, ছোট ছোট বিষয় তার কাছে তিলকে তাল মনে হয়। ঘরের রুমে একটা ছোট ছিদ্র আছে, বাতাসে দেখুন হালকা করে বাতাস বইছে, সেটাও সে বন্ধ করে দিতে চাইছে, কেন? অল্প বাতাসেও তার কষ্ট হচ্ছে। আর রাগ বিষয় তো কথা বলেছি। ক্যামোমেলাকে যদি দেখি, এও ভীষণ ক্রোধী, রাগান্বিত, বাজে ব্যবহার করে, ইভেন যে তাকে অসুস্থ অবস্থায় সেবা করছে তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করতে দ্বিধাবোধ করে না। আমরা নাক্সকে দেখেছি ইনস্ট্যান্ট সিদ্ধান্ত গ্রহণ করে। নাক্সের রুগী রাগবিহীন ক্রনিক কেচে ব্যবহার করা একদম অযৌক্তিক। যদি তার মধ্যে রাগ না থাকে, ক্রোধ না থাকে, যদি সে হঠাৎ করে সিদ্ধান্ত না নিতে পারে, অর্থাৎ হুট করে আপনাকে ঠাস করে চড় দিয়ে দিল, সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল আমি মারবো মানে মেরে দিছি, পরে কি হবে না দেখার সময় নাই, তাহলে সেখানে আমরা কিন্তু নাক্সকেও চিন্তা করতে পারি ক্রোধজনিত লক্ষণে। এই যে লাইকোর কথাটা শুরুতে বলেছিলাম, কপালে ভাঁজ পড়ে, যদি কোনো রুগীর ক্রোধান্বিত অবস্থায়, রাগান্বিত অবস্থায় বা রেগে গেলে কপালের চামড়া ভাঁজ সংযুক্ত হয়, তাহলে সেখানে আমরা কাকে চিন্তা করতে পারি? লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারি। যদি আমরা কোনো রুগীর মধ্যে ল্যাকেসিসের মতো, সালফারের মতো, নাক্সের মতো নেতৃত্ব দেওয়ার একটা মনোনিবেশ করতে, যে শক্তির মানে শক্তি পাওয়ার একটা দারুণ প্রভাব তার মধ্যে কাজ করে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যদি তার মধ্যে লোপ কাজ করে, লক্ষণ দেখা দেয়, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারি। নাক্সে আছে, ল্যাকেসিস আছে, সালফারে আছে, আমাদের কস্টিকামেও আছে। দেখুন, কস্টিকাম নিয়ে একটু আলোচনা করি, যেহেতু এই মেডিসিন গুলো অলরেডি আলোচনা হয়েছে। কস্টিকামকে রুগীকে আমরা দেখেছি দয়ালু, কিন্তু আসলে কি দয়ালু? কস্টিকামের পেছনে কিন্তু একটা লক্ষ্য আছে, সেটা হলো আমি যাকে দয়া দেখাবো, আমি যাকে হেল্প করব, আমি যার আঘাতের সময় পিঠ পেতে দেব, আমি যাকে অর্থনৈতিক দুর্দশার সময় অর্থ দিব, আমি যে অ্যাক্সিডেন্ট করেছে তাকে সময় দিব, যাকে আহত অবস্থায় পড়ে আছে সময় দিব, কিন্তু সে আমার অধীনস্থ হতে হবে। এখানেই কিন্তু নেতৃত্বের একটা বৈশিষ্ট্য চলে আসে। তাহলে যদি এই শক্তিমত্তার প্রতি একটা দুর্বলতা খুঁজে পান, নেতৃত্ব দেওয়ার একটা মেন্টালিটি খুঁজে পান, তাহলে সেখানেও কিন্তু আপনি লাইকোপোডিয়ামকে চিন্তা করতে হবে। শুধু কম্পেয়ার করতে হবে মূল লক্ষণ দ্বারা মেডিসিনের। তাহলে আমরা যদি দেখি, এই নেতৃত্ব পাওয়ার আশায়, নেতৃত্ব এবং ক্ষমতা পাওয়ার লোভে যদি তাদের মধ্যে স্বৈরাচারী, আমরা নেগেটিভ সাইডে আগে কথা বলতে চেয়েছিলাম, স্বৈরাচারী মনোভাব আসে। দেখুন, স্বৈরাচারী কাকে বলে? আমি যা বলেছি তাই, আমি যা বলবো সেটাই আপনাকে মানতে হবে, প্রত্যয় মানতেই হবে। তাহলে নেতৃত্ব এবং ক্ষমতা লোভের আশা যদি থাকে, যেটা আমরা অবশ্যই কখনো কখনো লেগেসিসের মধ্যে দেখি, সালফারের মধ্যে দেখি, আমি যা বলেছি সেটাই রাইট, তাল গাছকে নারকেল গাছ বলেছি মানে ওটাই রাইট, আমি যুক্তি দিয়ে হোক, তর্ক করে হোক, আমি আপনাকে মানাবই সালফার, যদি হেরে যাই তাহলে আপনার কাছ থেকে সরে যাব ল্যাকেসিস। ছোট্ট একটা পার্থক্য। এবং আমরা লাইকোপোডিয়ামকে যদি দেখি, স্বৈরাচারী মনোভাব, নেতৃত্ব টিকিয়ে রাখার মনোভাব তার মধ্যে বিদ্যমান থাকে, তাহলে সেখানে আমরা লাইকোপোডিয়ামকে চিন্তা করব। এবং
নেতৃত্ব এবং ক্ষমতার মূল লক্ষ্যে পৌঁছানোর যে আকাঙ্ক্ষা যদি আমরা দেখি সবসময় তার মধ্যে বিদ্যমান থাকে যে আমি সফল হতে পারবো, আমাকে সফল হতেই হবে, যদিও আমরা তার মধ্যে দেখেছি আত্মবিশ্বাসের অভাব, যদিও আমরা তার মধ্যে দেখেছি আত্মবিশ্বাসের অভাব, তবুও দেখুন নেতৃত্ব পাওয়া বা তার লক্ষ্যে পৌঁছানোর তীব্র মন ও আকাঙ্ক্ষা যদি থাকে, তাহলে সেখানে আমরা লাইকোপোডিয়ামকে চিন্তা করব। কেন? এই জায়গাটা আমরা একটু ব্যাখ্যা করি। এই জায়গাটা এই জন্যই ব্যাখ্যা করা উচিত আমাদের। কারণটা হলো, আমি যে জায়গাটাতে মঞ্চ ভীতি বা আলোচনা ভীতি বা 10 জনের সামনে কথা বলার একটা ভীতি, সেখানে আমি কি করছি, আমি কিন্তু চাইছি যে আমি কথা বলবো, শেষ পর্যন্ত আমি কিন্তু জয়ী হয়ে আসি। অর্থাৎ আমি আমার নেতৃত্ব, আমি আমার ক্ষমতা, আমি আমার মনের যে কথা, স্বৈরাচারী মনোভাব হোক আর যাই হোক, সেটা আমি প্রকাশ করব বা ধরে রাখবো, আমাকে টিকে থাকতে হবে। সেখান থেকে কিন্তু সে ফিনিশিং দিয়েই আসছে এবং শেষ মুহূর্তে সে জয়ী হয়ে আসছে। এই যে জয়ী হওয়ার মানসিকতা যদি কারোর মধ্যে বিদ্যমান থাকে, তাহলে সেখানে লাইকোপোডিয়ামকে চিন্তা করা যায়। কারণ আমি যদি, আমার ভিতরে যদি ফেয়ারই থাকে যে আমি কখনো আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না, আত্মবিশ্বাসের অভাব, আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না, আত্মবিশ্বাসের অভাব যদি থেকে থাকে, তাহলে সেখানে সে ফুল স্টপ দিয়ে দেবে যে ঠিক আছে আমি তো পারবোই না, আমি এখানেই ফুল স্টপ দিয়ে যাই। কিন্তু দেখুন সে লেগে থাকে, পারুক আর না পারুক, সে শেষমেশ কিন্তু জয়ী হয়। ওই যে চরম শিখরে পৌঁছানোর একটা মন ও আকাঙ্ক্ষা, তীব্রতর মন ও আকাঙ্ক্ষা, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারি। এই কথাগুলো আমরা যদি দেখি, তাহলে রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে কিন্তু আমরা লাইকোপোডিয়ামের দারুণ চিত্র খুঁজে পাই। আজকের যুগে যে রাজনৈতিক ব্যক্তিত্বগুলো আছে, আমি আবারও বলে নিচ্ছি, যদি কেউ রাজনৈতিক ব্যক্তিত্ব সংশ্লিষ্ট কেউ থাকেন, তাহলে আলোচনাকে আলোচনার মধ্যেই রাখবেন, আমাকে নেগেটিভ চোখে দেখার দরকার নাই। যেমন দেখুন, একজন ব্যক্তি ক্ষমতা চায়, একজন ব্যক্তি নেতৃত্ব চায়, একজন ব্যক্তি সম্পদ চায়, প্রয়োজনে অপরের সম্পত্তি দখল করতে চায়। বর্তমান প্রেক্ষাপট রাজনৈতিক নেতৃত্বের মধ্যে এত কিছুর মধ্যে একটা জিনিস আমরা খেয়াল করছি, তার নীতি নৈতিকতার অবক্ষয়, নীতি নৈতিকতার অভাব, যেটা আমরা লাইকোপোডিয়ামের মধ্যে খুঁজে পাই। তাহলে দেখুন, আমি সম্পদ চাই, সাধারণত রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে লক্ষণটা থেকে যায়, প্রয়োজনে অন্যের জমি দখল করব, সে যেই হোক না কেন। আমি ক্ষমতা চাই, প্রয়োজনে আপনাকে আমি মারবো, প্রয়োজনে আপনাকে আমি সরিয়ে দেব, তবু আমি ক্ষমতা চাই। লক্ষণগুলো যদি আপনি খুঁজে পান, তাহলে সেখানে অবশ্যই আপনি লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারেন। এবং আমরা যদি দেখি এই লক্ষ্য পৌঁছাতে, ধরুন আপনি হাজবেন্ড, আপনার লক্ষ্যে পৌঁছানোর একটা মেন্টালিটি, আপনি বইয়ের প্রতি ভালোবাসা এবং আস্থা অর্জনে সচেষ্ট থাকবেন। ধরুন আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তাহলে আপনি অধীনস্থ রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে আস্থা অর্জন করার প্রেক্ষাপট খুব সচেষ্ট থাকবেন। ধরুন আপনি একজন বউ, আপনার স্বামীর কাছে আপনি আস্থা অর্জন করার একটা দারুণ পরিবেশ তৈরি করবেন এবং জীবনের চরম পর্যায়ে হলেও সেই জায়গাটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন, নিরন্তর প্রচেষ্টা করবেন এবং সেই অনুপাতে কাজ করতে থাকবেন, এবং আপনি কিন্তু সর্বশেষ টিকেও থাকবেন। যদি টিকে থাকেন, তাহলেই আপনি লাইকোপোডিয়াম। দেখুন, যে ব্যক্তিটা নেতৃত্ব দিতে চাইছে, যে ব্যক্তিটা আস্থা অর্জনের সব বিষয়ে সচেষ্ট থাকছে, যার কিনা আত্মবিশ্বাসের অভাব আছে তবুও সে লেগে থাকছে, তার সাথে যদি আপনি বিরুদ্ধ আচরণ করেন, ন্যাট্টামিওর, ল্যাকেসিস, সালফারের মতো, এরা কি সহ্য করবে? না, নো নেভার, কখনোই সহ্য করবে না। তাহলে আমরা যদি কোনো রোগীর মধ্যে দেখি তার বিরুদ্ধ আচরণ সহ্য হয় না, আমরা ল্যাকেসিসে দেখেছি, সে বলেছিল এটা না ওটা, বৌমা বলেছিল না মা এটা হবে না, অন্যটা হবে, শুরু হয়ে গেল ঝগড়া। আমার মতের বিরুদ্ধে যাওয়া যাবে না, আমি যেটা বলেছি সেটাই। সালফার বলল যে এটা হবে না, সেটা ঠিক আছে, সেটাই মানতে হবে। যদি না মেনেছেন, তর্ক করে জিতলেও আমি জিতবো, মিথ্যা বলে জিতলেও আমি জিতবো। ল্যাকেসিসের মধ্যেও দেখেছি বিরুদ্ধ আচরণ কোনোভাবে সহ্য করছে না। ইভেন আমরা ন্যাট্টামিওরকেও দেখেছি, বাবা তুই অমুক মেয়েকে আর ভালোবাসিস না, ওর সাথে তোর বিয়ে হবে না, তুই যাস না ওখানে, মতের বিরুদ্ধে চলে গেল, দেন আপনি শত্রু হয়ে গেলেন। এটাই ন্যাট্টামিওর। সিদ্ধান্তে যদি কেউ 2 হাত বা 3 নম্বর হাত ঢোকায়, তাহলে সে কিন্তু বিরোধী হয়ে গেল।
তাহলে সেখানে আমরা যেমন ন্যাক্টামিও ব্যবহার করতে পারি। তাহলে যদি কোনো ব্যক্তির মধ্যে স্বার্থপরতা, কোনো ব্যক্তির মধ্যে যদি নেতৃত্ব লাভের মানসিকতা আপনি খুঁজে পান, তাহলে সেখানে আপনি লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারেন। স্যার আমি 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি, আমি একটু পানি খাবো, আমি পানিও খাইনি। 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি। চেম্বার থেকে এসে সুযোগও হয়নি, দুঃখিত। তাহলে আমরা যদি দেখি বিরুদ্ধ আচরণের সাথে খুব সহজে কান্না করার প্রবণতা, যেটা আমরা পালসিটিলার মধ্যে পেয়েছি। দেখুন, শুরুতে একটা কথা বলেছিলাম, বাইরে যতই শক্ত থাকুক ভিতরের মনটা কিন্তু নরম। খুব সহজে কান্না করার প্রবণতা পালসিটিলা। পালসিটিলা কেন কান্না করে? কেন সে সহানুভূতি চায়? কেন সে ন্যাপটামের বিরুদ্ধে খুব সহজে কান্না করছে পালসিটিলা? কারণ সে দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। কাকে? আপনাকে। কেন? কারণ আমি অযোগ্য, আপনি বাবা, আমি সন্তান। সন্তান আরো 2টা আছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি বাবা সন্তান হিসেবে আপনার যোগ্য নয়। তাহলে আমাকে কান্না করতে হবে, দরজার প্রথমে দাঁড়িয়ে থাকতে হবে, আপনি ঢুকে আমাকে দেখবেন, আমার উপরে সন্তুষ্টির হাসি আসবেন, অথবা আমি জোরে জোরে কান্না করব, জোরে জোরে হাসি দিব, যেন আপনার দৃষ্টি আমার উপরে থাকে। খুব সহজে কান্না করে পালসিটিলা। তাহলে সেখানে আমরা যেমন পালসিটিলাকে দেখছি, তাহলে কান্না করার প্রবণতা যদি থাকে, তাহলে সেখানে আমরা লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারি। ওই যে ভিতরটা নরম, ওই যে খুব ভীষণ চালাক, প্রয়োজনে কান্না করে হলেও আমি সবকিছু টিকিয়ে রাখবো। সেই সাথে যদি আপনি দেখেন ধর্মভীরু, ধর্মের প্রতি কখনো কখনো ধর্মভীরুতা থেকে উগ্র আচরণ, ইগনেশিয়ার মতো স্ববিরোধী লক্ষণও তার মধ্যে খুঁজে পাবেন। এই ব্যক্তি আবার কখনো কখনো তার ধর্মের অনুভূতিটুকু খুঁজে পাওয়া যায় না, যখন তার মধ্যে ডার্ক সাইডটা খুব দারুণ ভাবে লক্ষ্য করা যায়। যেটা রাজনৈতিক ব্যক্তিত্বের যে কথাগুলো বলেছিলাম, তাদের কাছে কখনো কখনো নাস্তিক মানসিকতা থাকবে, অর্থাৎ সৃষ্টিকর্তা বলে কিছু নাই, অদৃশ্য ক্ষমতা বলে কিছু নয়, অদৃশ্য খোদা বলে কিছু নাই। কখনো কখনো স্ববিরোধী এই লক্ষণটা আমরা তার মধ্যে খুঁজে পাই। যদি এই লক্ষণটা তীব্রতর না হতো, তাহলে সে কখনো অন্যায় করতে পারতো না, সে কখনো স্বৈরাচারী হতে পারতো না। তার ডার্ক সাইডে কোনো মেয়েকে ফুসলাতে পারলে, বেড পর্যন্ত নিয়ে যেতে পারলে সেক্সুয়াল সম্পর্ক তৈরি করতো না, ভদ্র থাকতো। তাহলে আমরা যদি দেখি যে কখনো কখনো ধর্মভীরুতা, কখনো কখনো ধর্মের প্রতি উগ্র আচরণ, তাহলে সেখানেও যদি অন্যান্য সিমটম মিলাতে পারি, তাহলে সেখানে লাইকোপোডিয়াম একটা দারুণ মেডিসিন। এছাড়াও যদি আমরা দেখি কাপুরুষ স্বভাব, দায়িত্ব নিতে চায় না। দেখুন, আমরা লাইকোপোডিয়ামের আরো নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করছি। কাপুরুষ দায়িত্ব নিতে চায় না। আসলে দায়িত্ব কারা নেয় না? কাপুরুষেরা নেয় না দায়িত্ব। কেন দায়িত্ব নিতে চায় না? প্রশ্ন থেকে গেল, আপনি কেন দায়িত্ব নিতে চায় না? একটা উদাহরণ দিই, প্রেম করবে, বিয়ে করবে না। আপনার সাথে মানে রিলেশন পর দৈহিক চাহিদা মেটাবে, কিন্তু আপনাকে বিয়ে করতে চাইবে না। কিন্তু কেন? দেখুন, আমরা যদি দেখি দায়িত্ব নিতে চায় না, প্রেম করবে তবে বিয়ে করবে না, শারীরিক ও মানসিক দুর্বলতা তাদের মধ্যে একটা দারুণ কথা, এবং দায়িত্ব জ্ঞানের অভাব তাকে দায়িত্বশীল হতে বাধা দেয়। এবং এই ধরনের ব্যক্তি সুকৌশলে, সুপরিকল্পনার মাধ্যমে সমস্ত দায়িত্বকে সে এড়িয়ে চলে। কিন্তু কেন? দেখুন, প্রথম কথা হলো আমার লক্ষ্যে পৌঁছাতে হবে। তার প্রথম কথা হলো দায়িত্ব নিলে আমাকে খরচ করতে হবে, কারণ আমি তো খরচ করতে চাই না, আমি তো কৃপণ, কিপটা ব্যক্তি, আমি কেন খরচ করতে চাইবো? আমার অর্থনৈতিক ক্ষতি হবে, আমি সেই কাজগুলো করব না। তাহলে আমি কি করব? রিলেশন করব, বিয়ে করব না। প্রেমের ফাঁদে ফেলে আমার ডার্ক সাইড যেটা আছে, অন্ধকার জগৎ যেটা আছে, আমি বেড পর্যন্ত তোমাকে নিয়ে যাব, কিন্তু বিয়ে করব না। আমার পছন্দের তো আমি তোমাকে কখনোই বিয়ে করবো না, করলে তো আমারই অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হবে। বাবা দিচ্ছে দিক, টাকা পয়সা যাই যাক, বাবার যাক। তাহলে দেখুন, অর্থনৈতিক ক্ষতি হবে জেনে সে কিন্তু দায়িত্ব নিতে চায় না। আরো একটা ব্যাপার আছে, কেন সে দায়িত্ব নিতে চায় না? তার একটা জায়গা আছে, ভয় আছে। দেখুন, আমরা যদি
তার মধ্যে লক্ষ্য করি, ওটা নিয়ে আমরা ভয় নিয়ে কপরে কথা বলবো, এদের এক ধরনের অন্তর্মুখী এবং লাজুক কিছু স্বভাব আছে, অন্তর্মুখী এবং লাজুক কিছু স্বভাব আছে, এবং সেই সাথে তাদের কিছু ভয় আছে। যেমন ভয়টা কিসের ছিল? দেখুন, ভয় ছিল লাইকোর রোগীদের নতুন পরিবেশের, নতুন মানুষজনের, এমনকি বিয়ের ভয়। বিয়ের ভয় তো ফালসিটিলাও করে। কেন করে সেই জায়গাটা আমরা পরে আলোচনা করছি। তাহলে আমরা দেখলাম নতুন পরিবেশ, নতুন মানুষজন। আমরা লাইকোপোডিয়ামের আলোচনা সাধারণত এইভাবে শুনি, আপনি 10 জনের সামনে বক্তৃতা দিতে পারেন? না, পারি না। আপনাকে হঠাৎ উপস্থিতিতে 5 জনের সামনে কথা বলতে দেওয়া হলো, আপনি কি পারেন? না, পারি না। তাহলে কি করেন? কোন রকম শুরু করি, কিন্তু শেষটা কি পারেন? হ্যাঁ, ভালোই পারি। আসলে কেন? তাহলে আমরা লাইকোপোডিয়ামের ভিতরে যদি যাই, তাহলে সে নতুন পরিবেশ, নতুন মানুষজন, সে ভয় পায়। এই ভয় থেকেই কিন্তু দায়িত্বহীনতাও একটা লক্ষণ চলে আসে। আপনাকে কাজ দিচ্ছি, আমরা বেলেডোনার রুগীকে দেখেছি যে বাবা কারেন্ট বিলটা দিয়ে আসো না, আর থাক বাবা আমি দিয়ে আসবানে, বা নিয়ে রাখলো, টেবিলে রাখলো, কালকে দিয়ে আসবানে। দেখুন, সে আজকের কালকের জন্য ফেলে রাখে। সে বেলেডোনা ছিল, কিন্তু এ সেখানে যাবেই না। কারণ নতুন মানুষ, অপরিচিত মানুষ দেখলে তার মধ্যে এক ধরনের ভয় কাজ করে। তাহলে তার ভয়ে যদি আমরা যাই, নতুন পরিবেশ, নতুন মানুষজন, এমনকি সে বিয়ে করতেও ভয় পায়। বিয়ে করতে কেন ভয় পায়? অর্থনৈতিক ক্ষতি হবে বলে। পালসিটিলা কেন বিয়ে করতে চায় না? বিয়ে করার প্রতি বিতৃষ্ণা থাকে, কারণ সে তার ভিতরে একটা ভ্রান্ত ধারণা কাজ করে যে সহবাসটা হলো পাপ, তাই আমি বিয়ে করব না। বিয়ে মানেই বিপরীত লিঙ্গের সাথে যৌন সম্পর্ক তৈরি করা, যেটা ধর্মীয় অনুভূতি থেকে পাপ, তাই আমি বিয়ে করব না। ওর চিন্তা কিন্তু আরেকটা জায়গায় ছিল, কিন্তু লাইকোপোডিয়ামের চিন্তা কিন্তু আরেকটা জায়গায়। তাহলে দেখুন, এই বিয়ে কথা থেকে আমরা আরেকটু কথা বলি, ভয়টা শেষ করে দিই। তাহলে আমরা দেখি যে সে একা থাকতে ভয় পায়। কেন ভয় পায়? সেটা একটা ব্যাপার। তার একা থাকার ভয় আছে, আবার তার কোম্পানি অ্যাভারশনও আছে। সে যেমন কোম্পানি ডিজায়ার করে, তেমন কোম্পানি অ্যাভারশনও আছে। যখন দেখবে লোকের সঙ্গে মিশতে হবে, খরচ হতে পারে, তখনই সে সেইটাকে এড়িয়ে চলে। যেমনটা আমরা স্ববিরোধী আর্সেনিক অ্যালবের মধ্যেও দেখেছি। তার যেমনটা সে লোকসঙ্গ পছন্দ করে, ঠিক তেমনটা বিতৃষ্ণাও আছে। কেন আছে? কারণ আমরা আর্সেনিক অ্যালবের ভিতরে একটা এনজাইটি, একটা শঙ্কা, একটা নিরাপত্তাহীনতা লক্ষ্য করেছি। কি ছিল এনজাইটি? আমি রোগে ভুগতে পারি, রোগে ভুগলে আমি মারা যাব। কি শঙ্কা? আপনার দ্বারা আমি রোগে আক্রান্ত হতে পারি। কি নিরাপত্তা? আমার লাইফটা রিস্কি হয়ে যাবে, তাই আমি সঙ্গ চাই না। তাহলে কোম্পানি অ্যাভারশন আছে। কিন্তু সেই ব্যক্তিটা আবার বলছে যে আমি কোম্পানি ডিজায়ার করি। কেন? কারণটা হলো নিরাপত্তাহীনতা। কি নিরাপত্তাহীনতা? আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মারা যাই, আমাকে কে দেখবে? আমাকে কে দেখবে? তাহলে আমাকে একজন সাহায্যকারী লোকের প্রয়োজন আছে। তাহলে যখন সাহায্যকারী লোকের প্রয়োজন আছে, তখন অবশ্যই আমার লোকসঙ্গ প্রয়োজন। প্রয়োজনে আমি আমার পাশের রুমটাকে দিব, আমার বেড শেয়ার করবো না, আমার সংস্পর্শে থাকতে দিব না। ওই যে নিরাপত্তাহীনতায়। তাহলে আমরা ঠিক অনুরূপ ভাবে যদি দেখি, এরা একা থাকতে ভয় পায়। এরা এরা যেমন একা থাকতে ভয় থেকে যেমন কোম্পানি ডিজায়ার করছে, তেমন অ্যাভারশনও আছে। দেখুন কেন অ্যাভারশন ছিল, সেখানে যদি আমরা দেখি, তাহলে অর্থনৈতিক ক্ষতি হতে পারে। এবং এদের ভিতরে একটা ধারণা কাজ করে, এরা অপোজিটিভ যত লোক আছে, মানুষ আছে, যেহেতু তার মধ্যে স্বৈরাচারী মনোভাব আছে, নেতৃত্ব দেওয়ার মানসিকতা আছে, অর্থলোভী আছে, হিংসুটে মনোভাব আছে, চরম বাজে মানুষ সে, তাহলে তার মধ্যে একটা কাজ করে যে সবাই আমার শত্রু, আমার ক্ষতি হতে পারে, আমার অর্থনৈতিক ক্ষতি হতে পারে। তাই তার যেমনটা কোম্পানি অ্যাভারশন আছে, আবার একা থাকতে তার মধ্যে ভয়ও আছে। সেই সাথে দেখবেন এরা নতুন কাজের ভয় আছে। যে কোনো নতুন কাজ করতে দিলে এদের ভয় আছে, এদের ভূত প্রেতের ভয় আছে। ভূত প্রেতের ভয় যখন আছে, তখন এদের স্বপ্নগুলো সাধারণত ভীতিকরই হবে। এদের স্বপ্নগুলো হবে এমনটা, নৌকা ডুবে যাচ্ছে, মানুষ ডুবে যাচ্ছে, পানির স্বপ্ন দেখবে, এবং স্বপ্ন দেখার পরবর্তীতে এদের মধ্যে অস্থিরতা কাজ করবে। যদি লক্ষণটা আপনি খুঁজে পান, তাহলে সেখানে আপনি লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারেন। যদি কোনো রুগী দেখবেন যে ভীষণ চালাক, লাইক ফসফরাস, ভীষণ চালাক,
তাহলে সেখানেও কিন্তু আপনি লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারবেন। দেখুন, আপনি যদি লাইকোপোডিয়ামকে দেখেন, ধরুন আপনি একটা দাওয়াতে গেছেন, আমি বোঝানোর জন্য একটু বলছি, আহ কেমন স্বার্থপর, কেমন লোভী, কেমন মানে আমরা একটা উদাহরণ দিয়ে আমরা লাইকোপোডিয়ামকে যদি চেনাতে পারি। আপনি দাওয়াতে গেছেন, আপনার টেবিলে 5 জন বসে খাবার খাচ্ছে। হ্যাঁ, আপনি শুধু চোখটা ঘোরাবেন সবার পাতের দিকে, প্লেটের দিকে, কি দেখবেন? কার মাছ, কার প্লেটে আমার থেকে বড় মাছের মাথাটা গেছে, বড় মাংসটা গেছে, ভালো মাংসটা গেছে। হ্যাঁ, আর মনে মনে বলবে যে ওটা আমাকে দিত। যদি কোনো রুগী দেখেন যে খাইতে যে শুধু অন্যের পাতের দিকে, প্লেটের দিকে লক্ষ্য রেখে যাচ্ছে, তাহলে এরাই, হ্যাঁ থ্যাংক ইউ হাসেম স্যার, তাহলে এরাই লাইকোপোডিয়ামের রুগী। এবং সেই সাথে যদি আপনি দেখেন লাইকোপোডিয়ামের রোগীগুলো সামান্য ব্যাপারে উল্লাসিত হয়, হাসি খুশি হয়ে ওঠে এবং স্ববিরোধী আচরণ, ইগনেশিয়াতে যেটা আমরা প্রায় বলে থাকি যে এই হাসছে তো এই কান্না করছে, 360 ডিগ্রি পাল্টি খেতে পারে ইগনেশিয়া, হাসতে হাসতে কান্না করতে পারে। তাহলে সামান্য ব্যাপারেই যদি উল্লাস প্রকাশ করে এবং কখনো কখনো এদের মধ্যে যদি স্বল্পভাষী লক্ষণটা খুঁজে পান এবং স্বল্পভাষী মুহূর্তে যদি তার একা থাকার প্রবণতা বৃদ্ধি পায়, তাহলে সেখানে আপনি লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারেন। তাদের মধ্যে কান্না করার প্রবণতা যদি লক্ষণটা বিকালের দিকে বৃদ্ধি প্রাপ্ত হয়, দেখুন কষ্টিকাম গোধূলি বেলায় সে আবেগ প্রবণ হয়, তখন তার কান্না আসতে পারে, সেটা স্বাভাবিক। কিন্তু বিকালের দিকে 4টার সময় লাইকোপোডিয়ামের কান্না যদি বৃদ্ধি পায়, যদিও আমরা জানি অ্যাগ্রাভেশন টাইমটা আমাদের 4টা থেকে রাত 8টা, তাহলে সেখানে আপনি কিন্তু লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারেন। যদি কোনো রুগীর মাসিক শুরু হওয়ার ঠিক আগে মেজাজটা ভীষণ বদমেজাজি হয়ে যায়, খিটখিটে হয়ে স্বভাবের হয়ে থাকে, তাহলে সেখানে আপনি লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারেন। মাসিক শুরু হওয়ার পূর্বে কনস্টিপেশন দেখা দেয়, সিপিয়া, এটা কোনো বইতে নেই সম্ভবত, আমি আমার প্র্যাকটিক্যালে পেয়েছি। আমার একটা ইনফার্টিলিটি কেসে আমি তাকে বেশ কয়েকটা মেডিসিন দিয়েছি, কাজ হয় না। সে প্রতিবারই এসে বলে যে আমি টের পাচ্ছি যে আমার মাসিক হয়ে যাবে। কেন? তো বললে আমার মাসিক শুরু হওয়ার আগে বাথরুম শক্ত হয়ে যায়। আমি পরবর্তীতে, এটা আমার অনেক আগের কথা, তখন আমি এতটা দক্ষ নয়, এখনো দক্ষ নয়, এখনো আমি সবুজ, পাকিনি, এখনো গাছের পাতা এখনো সবুজই আছি, অর্থাৎ গাছের ডালেই আছি, পাকলেই ঝরে যাব। তো আমি অনেক, আবার তার মধ্যে অনেকগুলো প্রশ্ন করে 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 তাকে সিপিয়া দিয়েছিলাম। সিপিয়া দেওয়ার পরে তার বাচ্চা কনসিভ হয়েছিল। তাহলে আমি ওই লক্ষণটাকে এখনো মনের মধ্যে রেখে দিয়েছি যে সিপিআর পেশেন্ট মাসিক শুরু হওয়ার আগে তার কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। এটা আমার ব্যক্তিগত অবজারভেশন। তাহলে যদি কোনো রুগীর মধ্যে মাসিক শুরু হওয়ার আগে ভীষণ বদমেজাজে খিটখিটে স্বভাবের হয়ে থাকে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারি। যদি কোনো রুগীর মধ্যে আমরা অ্যাবসেন্ট মাইন্ড খুঁজে পাই, ন্যাট্টামিউর, অ্যাব্রেটেনাম, সিপিয়া, যদি আমরা দেখি যে অন্যমনস্ক, তাহলে সেখানেও কিন্তু আমরা কি চিন্তা করতে পারি? সেখানেও কিন্তু আমরা লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারি। দেখুন, কেন অ্যাবসেন্ট মাইন্ড হয়? মন এক জায়গায়, দেহ আর এক জায়গায়, স্মৃতিশক্তির দুর্বলতা আমরা লাইকোপোডিয়ামের মধ্যে পেয়েছি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে মন এক জায়গায়, দেহ এক জায়গায়, আমরা ন্যাট্টামিউর, সিপিআর মধ্যে খুব বেশি খুঁজে পাই। কারণ রিসেন্ট আপনি খেয়াল করবেন আপনার চেম্বারে ডে বাই ডে ন্যাট্টামিউর পেশেন্ট খুব বেশি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। অগাধ স্বাধীনতা, আপনার সন্তানকে অগাধ স্বাধীনতা দিচ্ছেন, স্বাধীনতাটাকে যেই ব্রেক দিচ্ছেন সে ন্যাট্টামিউরের লেয়ারে চলে আসছে। যদিও সে পালসিডিলার লেয়ারে থাকুক, সে কিন্তু ন্যাট্টাম মেরে চলে আসছে। অর্থাৎ হাসি খুশি মন মেজাজে থাকা একজন ব্যক্তি হঠাৎ করে আপনি তার স্বাধীনতাকে যেই ব্রেক দিচ্ছেন, প্লাটিনামের মতো একজন ব্যক্তিকে হঠাৎ করে স্বাধীনতার যেই ব্রেক দিচ্ছেন, আস্তে আস্তে সে ন্যাট্টাম লেয়ারে চলে আসছে, অন্তর্মুখী হয়ে যাচ্ছে, খিটখিটে হয়ে যাচ্ছে, একা থাকতে চাইছে। ঠিক অনুরূপ ভাবে যদি দেখেন, এই ব্যক্তিটা যদি কখনো একটা রিলেশনে ইনভলভ ছিল, তাকে কখনো খোঁজও রাখেননি, অবাধ স্বাধীনতা দিয়েছিলেন, হঠাৎ করে শুনলেন যে অমুকের মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে গেছে, অমুকের ছেলের সাথে রিলেশনে জড়িয়ে গেছে, যেটা তারও যোগ্য নয়, আমারও যোগ্য নয়, বাবা তুই আর মিশিস না। সে কি হয়ে গেল? ঘরমুখো হয়ে গেল, অন্ধকার তার ভালো লাগা শুরু করলো, যদিও তার অন্ধকারে ভয় আছে। হ্যাঁ, সে ভাবা শুরু করে দিল, আমার খুব সুন্দর মুহূর্ত যেত, আমি ওই নদীর ধারে আমার গার্লফ্রেন্ডের হাত ধরে ঘুরতাম, ওই খোলা বাতাসে আমি গার্লফ্রেন্ডের হাত ধরে ঘুরতাম,
হ্যাঁ, কি সুন্দর সুন্দর মুহূর্ত কাটাইছি, আজকে রিলেশনটা আমার ব্রেক হয়ে গেল, কি যে করি। দেখুন, সে চিন্তা করছে, ডাক্তারের চেম্বারে বসে আছে, ডাক্তার তাকে প্রশ্ন করছে, বাবা কি হয়েছে তোমার? জি আঙ্কেল। আর একবার বলুন। তুমি অন্যমনস্ক কেন? না, আপনি আর একবার বলুন। এখানে কিন্তু স্মৃতিশক্তির দুর্বলতা না, এটা অন্যমনস্ক। সে চিন্তা করছিল তার পাস্ট নিয়ে, সে সেই মুহূর্তে ডুবেছিল, যেটা আনন্দকর অথবা বেদনাদায়ক মুহূর্তগুলো ছিল। সেখানে অ্যাবসেন্ট মাইন্ড কিন্তু রয়েছে আমাদের ন্যাক্টামিওর। সিপিআও তাই, কোনো বিষয়ে তার গুরুত্ব নাই। আপনি হাজবেন্ড, দুটো নয়, একমাত্র হাজবেন্ড। হ্যাঁ, তুমি আমার একটাই সন্তান, ব্যাপার না, ইটস ওকে। তুমি কোথায় যাচ্ছ, কি করছো, সেটাতে আমার ভ্রুক্ষেপ নেই, কারণ আমার আসলে এইসব বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। আমি কখনোই কোনো বিষয়ে মনোযোগ দিতে পারি না। আমার বডি যে ডিলিউশন আছে, ডিসফিগার্ড, বডি ডিসফিগার্ড, আমি আসলে নিজেই তো ভালো না, কোনো বিষয়ে গুরুত্ব নেই। তাকে প্রশ্ন করুন, হ্যাঁ আবার বলুন। তার অন্যমনস্ক। আপনি ইগনেশিয়াকে দেখুন, সে অন্যমনস্ক। তাহলে আমরা যদি দেখি যে আপনি কোন রুগীর সাথে কথা বলছেন, তার দেহ এক জায়গায়, মন আরেক জায়গায়, সেখানে যেমন ন্যাক্টামিওর, সিপিআই, ইগনেশিয়াকে ব্যবহার করবে, ঠিক অনুরূপ ভাবে সেখানে কিন্তু আপনি লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারেন। দেখুন, স্মৃতিশক্তির দুর্বলতা, স্মৃতিশক্তির অভাব বা দুর্বলতা, ভুলমনা স্বভাবের, যত বয়স বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে তত বেশি ভুলমনা স্বভাব প্রকট আকার ধারণ করছে। বুড়োদের মেডিসিন, যত বেশি বয়স বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে তত বেশি স্মৃতিশক্তির দুর্বলতা হচ্ছে। সেখানে আমরা যদি দেখি ভুল উচ্চারণ, ভুল শব্দ ব্যবহার, ভুল বাক্য ব্যবহার, ভুল বর্ণ ব্যবহার, অক্ষরকে গুলিয়ে ফেলা, শব্দের কিছু অংশ বাদ দেয়া, যদি লক্ষণগুলো খুঁজে পাই তাহলে সেখানে আমরা কি ব্যবহার করতে পারি? সেখানে আমরা লাইকোপোডিয়ামকে ব্যবহার করতে পারি। সেখানে মেডোনিয়াম আছে, মার্কসল আছে, ব্যারাটাকার্ব আছে। দেখুন, মেডোনিয়াম তো নিজের নামটাও মাঝে মাঝে ভুলে যায়। মার্শালকে দেখেছি সারা পথ মুখস্থ করতে করতে যায়, যে বাজারে যে অমুক জিনিস কিনবো, অমুক জিনিস কিনবো, বাজারে যে আর মনে নেই, বউকে ফোন দিল, কি কিনবো বলো দিনই, কি কিনবো, এটাই মার্শাল। আর বেড়াটা কারবে তো মনের দিকেই খরবতা, সে নিজে ঘর কোনো স্বভাবের, কোনো আগন্তুক লোক দেখলে নিজেকে হাইড করতে চায়। তার ভিতরে স্মৃতিশক্তির দুর্বলতা আছে, ভুলোমনা স্বভাবের আছে। যদি লক্ষণটা আমরা খুঁজে পাই, যেমন ব্যারাটা কার্ভ দেবো, ঠিক অনুরূপ ভাবে আমরা যদি ভুলমনা স্বভাবের পেয়ে থাকি, তাহলে যেখানে ভুল শব্দ উচ্চারণ করছে সেখানে আমরা লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারি। অর্থাৎ তার কোন শব্দের, একটা জিনিস খেয়াল করবেন, লাইকোপোডিয়ামের রোগীর মধ্যে আমি একটা সেন্টেন্স বলছি, এর একটা তাৎপর্য আছে, এর একটা গুরুত্ব আছে, এর একটা অর্থ আছে, সেটা উপলব্ধি করতে পারে না আমাদের লাইকোপোডিয়াম। যদি লক্ষণটা আপনি খুঁজে পান, তাহলে সেখানে আপনি কি ব্যবহার করতে পারেন? সেখানে আপনি লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারেন। আপনি যদি তাদের মধ্যে দেখেন সবকিছু শেষ, ডার্ক সাইডের যে কথাটাগুলো আমরা বলছিলাম, এখানে যদি আপনি দেখুন সব লক্ষণ আসলে একদিনে আলোচনা করা পসিবল না, তারপরও চেষ্টা করছি। দেখুন, একটা মেল একজন ফিমেলকে ভালোবেসেছে, খুব ভালো একজন মানুষ, লাইক ফসফরাস, কথাবার্তা নরম স্বভাবের, কিছু যেন বোঝেই না। চলে আসুন তার ডার্ক সাইডে, মন জয় করতে পেরেছে, চলো রুম ডেট করি, চলো সেক্সুয়াল সম্পর্কটা তৈরি করি, ফসফরাস লাইকোপোডিয়াম সে তৈরি করবে, এবং এটাই তার ডার্ক সাইড। এবং তখনই যখন সে তার যৌন চাহিদাটাকে পূর্ণ করতে পারবে, তারপর থেকেই সে তাকে অ্যাভয়েড করবে। বিপরীতে ন্যাক্টামিওর, দেহ দিচ্ছি, মন দিচ্ছি, প্রয়োজনে জীবন দেব, তবু তোমাকেই চাই। যদি লক্ষণটা খুঁজে পান, তেমন ন্যাক্টামিওর দেবেন, ঠিক অনুরূপ ভাবে আমাদের এখানে ফসফরাস বা লাইকোপোডিয়ামকে দেবেন। লাইকোপোডিয়াম বিয়ে করতে চায় না কেন, সেটা নিয়ে আলোচনা হয়ে গেছে। এবার আমরা মাইন্ড সিমটম নিয়ে আর ব্যাখ্যা না করি, এবার আমরা একটু গুরুত্বপূর্ণ অন্যান্য লক্ষণ নিয়ে আলোচনা করে আমরা শেষ করে দেবো, অলরেডি 10:26। আমরা যদি দেখি ডান পাশের, আমরা শুরুতে বলেছিলাম ডান পাশের রোগ লক্ষণ প্রকাশ পায় মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, মাথা, বুক, পেট, চোখ, লিভার, ওভারি, ডান কিডনি, গল ব্লাডার, ডান পাশে কস্টিকাম, বেলোডোনা, ব্রাউনে, আরো অনেকগুলো মেডিসিন আছে। যদি আমরা দেখি তাহলে সেখানে ডান পাশের অর্গানে যে কোনো রোগ লক্ষণে আমরা কি ব্যবহার করতে পারি? আমরা লাইকোপোডিয়ামকে ব্যবহার করতে পারি। যদি দেখেন ডান অঙ্গে পুরাতন কোনো বাত ব্যথা, যেটার অনুভূতি মুশ্রান অনুভূতি,
তাহলে সেখানেও কিন্তু আমরা কি চিন্তা করতে পারি, লাইকোপোডিয়ামকে। এবং ক্রনিক লেভেলে এসে যদি দেখেন ডান দিক থেকে বাম দিকে সঞ্চালিত হচ্ছে এবং শুরুটা যেখানে ছিল তার থেকে বর্তমান অবস্থানে বেশি প্রভাব ফেলছে, তাহলে সেখানে আমরা লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারি। যদি দেখেন শরীরের বিভিন্ন অংশে অবসাদ, অবসন্নতা, ক্যালিমিয়া লেটিফোলিয়া, রাস্টক্স একোনাইটের মতো বিভিন্ন অংশে অবসাদ বোধ, সেখানেও কিন্তু আমরা লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারি। এবং সেই সাথে যদি দেখেন আক্রান্ত অর্গানগুলো তো সংকুচিত হয়ে যায়। দেখুন আমরা যে হিপ জয়েন্টের পেইন থেকে আমরা বলি লম্বক যে সাইটিকা পেইনটা আছে হিপ জয়েন্ট থেকে শুরু করে নিম্নমুখী হয় রাইট সাইডের, এখানে আপনি রুগীদের দিকে একটা জিনিস খেয়াল করবেন, রুগী বলবে আমি একটু হাঁটলেই আমার পেশিটা সংকুচিত হয়ে যায়, মনে হয় আমার শিরদাঁড়াটা ছোট হয়ে আসছে, সংকুচিত হয়ে আসা, ছোট হয়ে আসছে। তাহলে সেখানেও কিন্তু আপনি ডান অর্গানে লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারেন। সেই সাথে যদি আপনি দেখেন তার অতিরিক্ত যৌন পিপাসা, যৌন লালসা, অতিরিক্ত খুব বেশি ডিমান্ড, আমরা খাবারেও দেখেছি তার ডিমান্ড অনেক, এবিলিটি নাই। যৌন জীবনেও দেখেছি ডিমান্ড অনেক, এবিলিটি নাই। যদি খুব বেশি যৌন পিপাসা, যৌন বাসনা তার মধ্যে থাকে, সেলিনিয়াম, লিউপুলিন, অ্যাগনাস, ইন্ডিয়া মেটালিকাম, ক্যালোডিয়াম শ্যাক, এসিড ফস, প্লাটিনাম, মিউরেক্স, কোনিয়াম, অনেকগুলো মেডিসিনের মধ্যে আছে। তাহলে সেখানেও আপনি কিন্তু লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারেন। ভীষণ ডিমান্ড কিন্তু অক্ষম, সক্ষমতা নাই, চাহিদার তুলনায়। আমার ভীষণ খিদে লেগেছে, আমরা সালফার রোগীকে দেখেছি খাওয়া খিদে লাগলে সে কি করে রাগান্বিত হয়ে যায়, ক্রোধান্বিত হয়ে যায়, ইভেন সে ঝগড়া করতে পর্যন্ত পছন্দ করে বইয়ের সাথে। আর এর যদি যৌন মানে যদি দেখেছি যে সে তার খাবার চাহিদা যতটুকু ছিল, আমি অনেক খেতে পারবো, 2 প্লেট 3 প্লেট খেতে পারবো, কিন্তু 1 লুকমা 2 লুকমা খাওয়ার পরে আমার পেটটা ভরে গেছে। সেখানে যেমন আমরা লাইকোপোডিয়ামকে চিন্তা করি, ঠিক অনুরূপ ভাবে যৌন পিপাসা অনেক ছিল কিন্তু ইন্টিমেট হতে চেয়েছে, একটুখানি পরেই তার বীর্যপাত হয়ে গেছে। সেখানে যেমন আমরা লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারি, সেলিনিয়ামকে চিন্তা করতে পারি, লিউপুলিনকে চিন্তা করতে পারি, অ্যাগনাসকে চিন্তা করতে পারি, ক্যালোডিয়াম শ্যাককে চিন্তা করতে পারি, সালফারকে চিন্তা করতে পারি, এসিড ফসকে চিন্তা করতে পারি, প্লাটিনামকে করতে পারি, কোনিয়াম, মিউরেক্স, অনেকগুলো মেডিসিন আছে। তবে সালফারের গল্পটা আসলে আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল। যেমনটা আমি 2021 সালে হয়তো একটা ক্লাসে ইগনেশিয়ার একটা গল্পতে খুব অভিভূত হয়েছিলাম, ঠিক অনুরূপ ভাবে সালফারের আমার একটা পেশেন্ট চলছে এখন, যেটাতে আমি সত্যি মন থেকে অনেক আনন্দিত যে আমি সালফার দিয়ে রুগীটাকে ভালো করতে পেরেছি। আমি কোন এক ক্লাসে কিছুদিন আগে আমি হয়তো বলেছিলাম। ইগনেশিয়ার যে কেসটা বলি সেটা যদি আমাকে আমার সময় থাকলে আপনাদের থাকলে আমি অবশ্যই শেয়ার করছি। সেটা হলো আমি কোন একটা ক্লাসে ছিলাম, উমর ফারুক স্যার নামে একজন স্যার ছিলেন আমার সাথে যৌথ ক্লাসে, বিওএইচএফ এর ক্লাসে। স্যারের ইগনেশিয়ার আলোচনায় বলেছিল যে আমার কাছে একটা রুগী এসেছিল যে স্ত্রীকে সময় দিতে পারে না, অথচ গার্লফ্রেন্ডকে সে খুব দারুণ সময় দিতে পারে। সে স্ত্রীর কাছে গেলে তার পেনিসটা ঠান্ডা হয়ে যায়, শীতলতা অনুভব করে অ্যাগনাসের মতো, কিন্তু তার গার্লফ্রেন্ডে বা অন্য মেয়ের কাছে গেলে সে কখনো সেটা ফিল করে না, সেই স্ট্রং। হিস্ট্রি নিতে যে দেখা গেল তার রিলেশন ছিল যেটা ব্রেক হয়েছে, বউটা ছিল ফ্যামিলি থেকে দেওয়া বিয়ে। আমরা ইগনেশিয়াকে জানি, আমি ইগনেশিয়াকে বলবো ভদ্র মানুষ। কেন ভদ্র মানুষ? কারণ বাবা বলেছিল মা তুমি ওইটাকে বিয়ে করো না, বা বাবা তুমি ওই মেয়েকে বিয়ে করো না। আমি নির্দ্বিধায় চুপ করে মাথা পেতে নিয়েছি, আমি প্রতিবাদ করিনি, একটা মেয়ের প্রতিবাদ করে আমি প্রতিবাদ করিনি, কিন্তু আমার মনটা ওখানে পড়ে আছে। আমি এখনো তার কথা ভাবি, আমার জোর করে বিয়ে দিয়েছিল বলে আমার এই বইয়ের প্রতি মন নেই, আমি সহবাস করতে গেলে পারি না। এটাকে প্রাধান্য দিয়ে ইগনেশিয়া দেয়াতে রুগী পরবর্তীতে এসে বললো যে হ্যাঁ আমি এখন আমার বইয়ের কাছেও সময় দিতে পারি। দারুণ একটা গল্প। সালফারের আমি একটা পেশেন্টে প্রথমত স্পর্শ করলে তার বীর্যপাত হতো। আমি বেশ কয়েকটা মেডিসিনে আমরা পেয়েছি, মাস্টারবেশন হ্যাবিট আছে, তার ধাতু ক্ষয় হয়, বেশ কয়েকটা মেডিসিন আমি তার মধ্যে পেয়েছিলাম। এটা আমার ব্যর্থতার কেস, পরবর্তীতে সফলতা। তো আমি তার বেশ কয়েকটা মেডিসিন দিয়েছিলাম, সেটা ডিসচার্জের পরে দুর্বলতা, দীর্ঘদিনের মাস্টারবেশন হ্যাবিট, অ্যাসিড ফস দিয়েছিলাম, দুর্বলতা কেটে গেছিল। পরবর্তীতে আরো কয়েকটা মেডিসিন দিয়েছিলাম, 3 মাস আমার আন্ডারে ছিল। আমি তো যখন ফেল হয়ে গেলাম, খুব বেশি মানে হতাশায় ভুগতে থাকলাম। তখন সালফারে আমাদেরকে
কেন্দ্রীয়তে সম্ভবত 710 পেজের বাম কলামের উপরের দিকে আছে। লিঙ্গ প্রবেশ করার পূর্বেই রুগী আমাকে এটা বললো, ভাই আমার তো এখন দুর্বলতা নেই, কিন্তু আমি যখন পুশ ইন করার চিন্তা করি তখনই আমার বীর্যপাত হয়ে যায়। পুশ ইন করার চিন্তা করলেই আমার বীর্যপাত হয়ে যায়। দেখুন ওখানে একটা মাত্র মেডিসিন আছে, সালফার। সালফার প্রয়োগ করে রুগীটা এখন ভালো। একবারে 1M শক্তি দিয়েছিলাম, 60 দিন প্লাস হয়ে গেছে। রুগীটা সেদিনও আমাকে এসে বললো আমি 20-25 মিনিট প্লাস সময় দিতে পারছি। ঠিক অনুরূপ ভাবে যদি আমরা দেখি, তার ভিতরে একটা জিনিস আমাকে হাইড করেছিল, তার অতীতে দারুণ চর্মরোগ ছিল, যেটাকে সে ওই যেটাকে আমাদের বলে কি যেন বলে, চাচ্ছির ডাক্তার, তাদেরকে দিয়ে সে চিকিৎসা করেছিল। অর্থাৎ ইনজেকশন এবং মলম ক্রিম মাখিয়ে চাপা পড়ার ইতিহাস সে হিস্ট্রিতে ওটাকে হাইড করেছিল। যদিও আমার দুর্বলতা ছিল, আমি কখনোই ওটাকে গুরুত্ব দেয়নি, এটা আমার রুগীলিপির দুর্বলতা। তো যাই হোক, সে সালফারে ভালো আছে এখনো অবধি। তাহলে আমরা যদি দেখি, সেলিনিয়ামের ডিমান্ড প্রচুর, সে পারে না, তারও যৌন বাসনা অনেক কিন্তু সক্ষমতা নেই। লিপুলিনেরও অনেক, ইন্ডিয়া মেটালিকামেরও অনেক সক্ষমতা নেই, অ্যাগনাসের অনেক, কিন্তু অ্যাগনাসের কোল্ড সেন্সেশন থাকে। ধ্বজভঙ্গের সাথে তার যৌনাঙ্গের শিথিলতা খুঁজে পাওয়া যায়, সেখানে আমরা যেমন অ্যাগনাসকে চিন্তা করতে পারি। অ্যাসিড ফসকেও দেখেছি, তারও ডিমান্ড অনেক, সে প্রচুর পরিমাণে মাস্টারবেশন করেছে, করে একটা সময় তার এসে দুর্বলতা শুরু হয়ে গেছে, সেখানে যেমন আমরা অ্যাসিড ফসকে চিন্তা করতে পারি। প্লাটিনামকে দেখেছি, তারও হস্তমৈথুনের অভ্যাস আছে, প্রচুর পরিমাণে যৌন চাহিদা আছে, যৌন পিপাসা আছে। আমরা মিউরেক্সকে দেখেছি, তারও প্রচুর পরিমাণে যৌন চাহিদা আছে, সেও কি করে আফটার নর্মাল ডেলিভারি যৌন চাহিদা আসলে সেও মাস্টারবেশন করতে পারে। কোনিয়ামকে দেখেছি, সেও মাস্টারবেশন করতে পারে, যৌন চাহিদা তীব্র, সক্ষমতা নেই, সেখানে আমরা ব্যবহার করতে পারি। ঠিক অনুরূপ ভাবে ধ্বজভঙ্গের যদি তার যৌন অঙ্গের শিথিলতা কোল্ড সেন্সেশন হয়, সেখানে আমরা অ্যাগনাসকে ব্যবহার করতে পারি। যদি আমরা কোনো রোগীর মধ্যে সহবাসের অনিচ্ছা, লাইক প্লাটিনাম সিপিয়া ন্যাটামিওর পালসেটিলা, যদি আমরা খুঁজে পাই, তাহলে সেখানেও কিন্তু আমরা যেমনটা ব্যবহার করি, লাইকোপোডিয়ামকে ব্যবহার করতে পারি। লাইকোপোডিয়ামের সহবাসে অনিচ্ছা ক্রনিক লেভেলে চলে আসে, দীর্ঘদিন ভুগতে 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 এখন তার চাহিদাও নেই, সক্ষমতাও নেই। চাহিদাই যখন নেই, তখন অনিচ্ছা তো আসবেই। প্লাটিনামের কেন আসে? পেইনের জন্য। ন্যাপটামিয়ার কেন আসে? পেইনের জন্য। সিপিআর কেন আসে? পেইনের জন্য। পালসিটিলার কেন আসে? তারও সহবাস মানে পাপ। তাহলে দেখুন, ভ্যাজাইনা ড্রাই সিপিয়া, ন্যাপটামিয়ার ড্রাই উইথ পেইন, ন্যাপটামিয়ার পেইন উইথ ভ্যাজাইনা ড্রাই থাকে, সেখানে যেমন ন্যাপটামিয়ার ব্যবহার করি প্লাটিনামে পেইনের জন্য, শুধুমাত্র ব্যথার জন্য। সহবাসে অনিচ্ছা চলে আসে, যদিও সে প্রচুর সেক্সুয়াল ডিমান্ড বিদ্যমান তার মধ্যে থাকে। এবং আমরা যদি দেখি যে লক্ষণটা আমি আগে বলেছিলাম, সহবাসের সময় সে ঘুমিয়ে পড়ে, লাইকোপোডিয়াম। সহবাস করতে করতে সে ঘুমিয়ে যাচ্ছে, লাইকোপোডিয়াম। সেখানে আপনি লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারেন। এবং আমরা যদি রোগীর মধ্যে প্রচন্ড পরিমাণে দুর্বলতা খুঁজে পাই, এত বেশি দুর্বল, চোখটা আধো আধো খুলে রেখেছে, এবং যদি ধীরে ধীরে নিঃশ্বাস নেয়, নাক দিয়ে নয় মুখ দিয়ে, দুর্বলতা জনিত কারণে নাক দিয়ে নয় মুখ দিয়ে নিঃশ্বাস নেয়। যদিও আমরা শ্বাসকষ্টের রোগীকে দেখেছি, এন্টিম টার্ট বা টার্টারিক সালফ এবং লাইকোপোডিয়াম, যখন তার শ্বাসকষ্ট হয় তখন সে কি করে, আমরা যখন শ্বাসকষ্টের লক্ষণে যাব, সে কি করে নাকের পাখনা যেটাকে বলা হয়, অর্থাৎ ছিদ্রের চারিপাশে যে মাংসপেশি বা চামড়া আছে, এটা প্রসারিত হয়, এন্টিম টার্ট বা টার্টারিক সালফ আর লাইকোপোডিয়াম। সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারি। কিন্তু এই রোগীটা বলছে আমি এত বেশি দুর্বল যে আমি চোখটাকে মেলে রাখতে পারছি না, আমি আধো আধো চোখটাকে মেলে রেখেছি, আমি ধীরে ধীরে নিঃশ্বাস গ্রহণ করছি। কি দিয়ে? নাক দিয়ে? নো, নেভার, আমি মুখ দিয়ে নিঃশ্বাস গ্রহণ করছি। দুর্বলতা, অ্যাসিড ফস, চায়না জেলসিমিয়াম কার্বোভেজ, অনেকগুলো মেডিসিন আছে। তাহলে সেখানে আমরা ব্যবহার করতে পারি কাকে? অ্যাভেনাতো দুর্বলতা আছে, কাকে ব্যবহার করতে পারি? লাইকোপোডিয়ামকে। রোগী যখন বিশ্রাম করবে, আমার অ্যাসিড ফ্লোরের রোগী দেখেছি, তাকে কিছুক্ষণ বিশ্রাম করতে দেন, সে সতেজতা নিয়ে চলে আসবে। নেতিয়ে যাওয়া শাকসবজিতে পানি ছিটালে যেমন সতেজতা ফিরে আসে, ঠিক অনুরূপ ভাবে একটুখানি বিশ্রাম নিলেই সতেজতা ফিরে আসে। সেখানে যেমন অ্যাসিড ফ্লোর ব্যবহার করি, আর এই রোগী একটুখানি বিশ্রাম করলেই তার দুর্বলতা যেন বেশি অনুভূত হয়। অর্থাৎ বিশ্রাম গ্রহণকালে যদি তার দুর্বলতা বেশি অনুভূত হয়, সে যদি নড়তে না চায়, তাহলে সেখানে আমরা লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারি। দেখুন, নড়তে চায় না, দুর্বলতা অনুভব করে,
নড়তে চায় না ব্রায়োনিয়া, কেন? সঞ্চালিত হলে অ্যাগ্রাভেশন। আর্সেনিক অ্যালব, কেন? ক্রনিক লেভেলে তার এনজাইটি, মাইন্ড অ্যান্ড ফিজিক্যাল এনজাইটির অভাব দেখা দেয়, তাই সে চুপ করে পড়ে থাকে। জেলসিমিয়াম, কেন? নিদারুণ দুর্বলতা। কার্বোভেজ, কেন? নিদারুণ দুর্বলতা, ল্যাক অফ অক্সিজেন, কার্বোভেজ। এবং আমরা যদি দেখি তার মুখমণ্ডল বা শরীর নেতিয়ে পড়ছে, ইন্টারনালি সে গরম কাতর, এক্সটার্নালি সে শীত কাতর। সে বাইরে বলছে যে বেশি জোরে দরকার নেই, মৃদু মৃদু করে বাতাস দাও, কারণ ভিতরের অর্গানগুলো তার বার্নিং সেন্সেশন তৈরি হচ্ছে। এবং তার ল্যাক অফ অক্সিজেন, সে বলছে যে আমাকে একটু ধরিয়ে একটু জানালার পাশে নাও, একটু একটু করে বাতাস দাও, কার্বোভেজ বলছে। এবং সে সাথে সেও দুর্বলতা আছে, জেলসিমিয়ামকেও দেখেছি সেও দুর্বলতা আছে। চোখের জেলসিমিয়ামের একটা দুর্বলতা যদি আমরা বলি, আমরা টং দোকান দেখেছি না, টং দোকান একটা ছোট্ট একটা বাঁশকুটি দিয়ে থাকে, বাঁশটাকে সরাই দেবেন ঠাসকের পড়ে যাবে। ঠিক অনুরূপ ভাবে চোখের পাতাটাকে মেলাতে চাইলেও ঠাসকের পড়ে যাবে। যদি লক্ষণটা আপনি খুঁজে পান, যেমন জেলসিমিয়ামকে দেবেন, ঠিক অনুরূপ ভাবে রোগী যদি বিশ্রাম গ্রহণকালে ভীষণ দুর্বলতা অনুভব করে, তাহলে সেখানেও আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারেন। এবং রোগীর যদি বাম দিকে শীত অনুভূত হয়, খেয়াল করুন, রোগীর বাম দিকে শীত অনুভূত হচ্ছে, শীত অনুভূত হওয়ার পরপরই প্রচুর ঘাম হচ্ছে, সেই সাথে পিপাসা। আর্সেনিক অ্যালভে পিপাসা দেখেছি, অ্যাকোনাইটে পিপাসা দেখেছি, আমরা ব্রায়োনিয়াতে পিপাসা দেখেছি। আমরা যদি পিপাসা আর্সেনিক অ্যালভ এবং অ্যাকোনাইটের সাথে যদি কথা বলি, কারণ এদের এই জন্যই বলছি দুজনের এনজাইটি আছে, ফেয়ার অফ ডেথ আছে, কম্পেয়ার করা আমাদের উচিত। আর্সেনিক অ্যালভ কতটা পানি খায়, পিপাসা কতটুকু, আর অ্যাকোনাইট কতটা পানি খায়, এবং ব্রায়োনিয়া কতটা পানি খায়। ধরুন ব্রায়োনিয়া 1 গ্লাস পানি খায়, অ্যাকোনাইট 1 ঢোক পানি খায়, আর আর্সেনিক অ্যালভ শুধু ঠোঁটটাকে ভিজায়। ছোট পার্থক্য, পিপাসা আছে। ব্রাউনিয়া 1 গ্লাস পানি খাচ্ছে, আর অ্যাকোনাইট 1 মুখ পানি খাচ্ছে, অর্থাৎ মুখে যতটুকু ধরে, আর আর্সেনিক অ্যালব শুধু ঠোঁটটাকে ভেজাচ্ছে। তুলনা যদি আমরা করি, তাহলে দেখুন শরীরের বাম দিকে শীত অনুভূত সাথে সাথে প্রচুর ঘাম, ঘাম পরবর্তীতে পিপাসা। এবং আমরা যদি দেখি বিশেষ করে রাত্রিকালীন ঘামটা কেমন চটচটে, টক ও দুর্গন্ধযুক্ত। কখনো কখনো পেঁয়াজের ন্যায় গন্ধ, ঝাঁঝালো গন্ধ আমরা খুঁজে পাই লাইকোপোডিয়ামের রোগীর মধ্যে, তাহলে সেখানে আমরা লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারি। সেই সাথে যদি আমরা ডিসপেপসিয়ায় কষ্টবোধ্যতা যদি দেখি, অজীর্ণতার সাথে, আমরা জানি লাইকোপোডিয়ামের রোগীর সহজে হজম হতে চায় না, একটুখানি খাইলেই পেটটা ভরে ওঠে। যাদের হজম হচ্ছে না তাদের তো কষ্টবোধ্যতা আসবেই, এটা তো স্বাভাবিক। অ্যালুমিনা, সিপিয়া, সালফার, রুপিয়াম, ন্যাট্রামিওর, সাইলেশিয়া, এদেরও তো কষ্টবোধ্যতা আসবেই। তাহলে যদি দেখি যে নিষ্ফল মলবেগ লাইক নাক্স ভূমিকা, ও হার একটু হলে ভালো হতো, হ্যাঁ সরি অতৃপ্তিকর মল, আর একটু হলে ভালো হতো, নাক্স ভূমিকা। কোদ ভীষণ কষ্টবোধ্যতা বা কষ্টকাঠিন্য হোক, বা অতৃপ্তকর মল হোক, প্রচন্ড কোদ আছে, অ্যালুমিনা, আমাশয় যুক্ত কোদবিহীন আর্টিস্টা ইন্ডিকা। তুলা খাবার খাওয়ার অভ্যাস আছে, অ্যালুমিনা। সালফার, নোংরা যুক্ত এবং সর্বা অল ইন অল। লোকটার ঘামে ভেজা গা শরীর আর কি, হ্যাঁ মানে প্রচলিত ভাষা বললাম, ঘামে ভেজা শরীর, নোংরা দুর্গন্ধযুক্ত, একটা শার্ট পরেছিল সেটা পরে এসেছে, হ্যাঁ কলার দেখুন কালো, বিশ্রী কালো হয়ে আছে, যেখানে যেখানে ভাঁজ করে রাখে সেখানে সেখানে এসে কালি কালি ভরে আছে। অথচ সে এসে নায়কের ভাব নিচ্ছে মনের দিক থেকে, সে এসে বিজ্ঞানী হওয়ার একটা ভাব নিচ্ছে, কবি হওয়ার একটা ভাব নিচ্ছে। তার কষ্টবোধ্যতা যদি আপনি দেখেন, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি সালফারকে চিন্তা করতে পারেন। আর ন্যাট্রামিয়ার রোগীর কষ্টবোধ্যতা এসে কান্না শুরু করে দেবে, দিয়ে দৌড়, বাচ্চা হলে দৌড় মারবে। কেন? ন্যাট্রামিয়ারের মলটা তুলনামূলক শক্ত, মোটা এবং দীর্ঘ হয় কষ্টবোধ্যতায়। তাহলে সেখানে আমরা কি ব্যবহার করতে পারি? সেখানে আমরা কিন্তু ন্যাট্রামিয়ারকে ব্যবহার করতে পারি। সেখানে ন্যাট্রামিয়ার ব্যবহার করলে আমরা দারুণ রেজাল্ট খুঁজে পাবো। এছাড়া ওপিয়াম আছে, মলত্যাগের ইচ্ছা 2-3 দিন চলে যাচ্ছে, সমস্যা নাই। আমরা লাইকোপোডিয়ামের যদি কষ্টবোধ্যতা দেখি, তাহলে প্রথম অংশ শক্ত, পরের অংশ নরম, কখনো কখনো শক্ত নরম, কখনো কখনো আবার একেবারেই নরম দেখা দেয়। ওই যে বাইরের অংশটা শক্ত, ভিতরের অংশটা নরম, আমরা লাইকোপোডিয়ামের রোগীকে দেখেছি। ঠিক অনুরূপ ভাবে যদি এই জায়গাটা আমরা একটু খেয়াল করি, তাহলে আমাদেরও এই লক্ষণটা আমরা খুঁজে পাবো মলের সাথে। হ্যাঁ,
প্রথমে শক্ত পরে নরম, যদি লক্ষণটা খুঁজে পাওয়া যায় তাহলে আমরা কি ব্যবহার করব, সেখানে অবশ্যই লাইকোপোডিয়ামকে ব্যবহার করব। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, যদি মলদার আমরা প্লাক সেন্সেশন খুঁজে পেয়েছি অ্যানাকার্ডিয়ামের, হঠাৎ করে মলটা বন্ধ হয়ে গেল, আমরা অ্যালোসক্রেটিনার দেখেছি সে সংকোচন করতে পারে না, মলদাটাকে সংকোচন করতে পারে না, কেন? রিকটাম পেশির শিথিলতা জনিত কারণে, মল আসলেই বেরিয়ে যায়। যদি কোনো রুগী বলে যে আমার মলদার সংকুচিত হয় না, তখন কিন্তু লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারেন। যদি লক্ষণটা আপনি খুঁজে পান তাহলে সেখানেও কিন্তু আপনি লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারেন। এছাড়াও যাদের খুব সহজে পেট ফাঁপে, কার্বোভেজ চায় না, এবং প্রচুর বায়ু হয়, পেটে ভুটভাট গুড়গাড় কুড়কুড় আওয়াজ হয়, তাহলে সেখানেও কিন্তু আমরা কি চিন্তা করতে পারি, লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারি। আমি একটু ছোট করে আলোচনা করি, অনেকে ধৈর্য হারিয়ে যাচ্ছে এবং 1 ঘন্টা প্লাস আছে। আবু বক্কর স্যার, আমি কি আর 10 মিনিট সময় নিতে পারি? অবশ্যই স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আসলে আমি ওইদিকে মাইন্ড সিমটমে অনেক সময় নিয়ে ফেলেছি, দুঃখিত আমি এই জন্য। আর আসলে একজনের মন কতক্ষণ একটা ক্লাসের উপর থাকবে সেটাও একটা বোধগম্য বিষয়। তো যাই হোক, আমরা ওইদিকে আর না গেলাম, কোষ্ঠকাঠিন্যর দিকে আর না গেলাম, আমরা ডিসপেপসিয়ার দিকে আর না যাই। সেখানে আমরা সবাই জানি মোটামুটি যে ব্যবহার করা যায়। আমরা যদি শ্বাসকষ্ট হাঁপানি দেখি, তাহলে দেখুন আমরা অনেকেই হাঁপানিতে আমরা শ্বাসকষ্টে কিন্তু লাইকোপোডিয়ামকে ব্যবহার করি না। যদি কোনো রুগীর আমরা সালফারে যেমন বলি, আমরা মেজোরিয়ামে যেমন বলি যে চর্মরোগ প্রবণ, ঠিক অনুরূপভাবে আমরা যদি এই জায়গাটাতে পেটের সমস্যা, প্রধান শ্বাসকষ্টজনিত রোগ লক্ষণ সংযুক্ত কথাটা যদি উল্লেখ রাখি, তাহলে হাঁপানি রোগে আমরা কি ব্যবহার করতে পারি, হাঁপানি রোগেও কিন্তু আমরা লাইকোপোডিয়ামকে ব্যবহার করতে পারি। তাহলে কি সিমটম দিচ্ছে, এন্টিমট্রার্ডের মতো সাই সাই, স্পঞ্জিয়ার মতো করাত কাটা, ইভিকাকের মতো ঘড়ঘড় আওয়াজ, এন্টিমট্রার্ডের যেমন ঘড়ঘড় আওয়াজ আছে, ঠিক অনুরূপ ভাবে আপনি যদি কোনো রুগীর মধ্যে নিঃশ্বাস গ্রহণ করার সময় সাই সাই, থ্যাংক ইউ স্যার, জাহাঙ্গীর স্যার, থ্যাংক ইউ স্যার, কোন রুগীর মধ্যে যদি আপনি দেখেন সাই 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 করার মতো শব্দ, বুকে প্রচুর পরিমাণে মিউকাস জমে আছে এবং সেই সাথে প্রচুর পরিমাণে ঘড়ঘড় শব্দ হচ্ছে, সেই সাথে যদি আপনি দেখেন যে খোলা বাতাসে শুয়ে থাকলে বা গরম বদ্ধ করে থাকলে যদি তার শ্বাসকষ্ট বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন, লাইকোপোডিয়াম। কিন্তু এখানে একটা ব্যাপার দেখুন, শুয়ে থাকলে শ্বাসকষ্ট বৃদ্ধি পাচ্ছে, উঠে বসছে, শুয়ে থাকলে শ্বাসকষ্ট বৃদ্ধি পাচ্ছে, ঘড় ঘড় আওয়াজ, সাই সাই আওয়াজ, হ্যাঁ, অনেকখানি কফ জমে আছে, মনে হচ্ছে কাশলে সব কফ উঠে আসবে, কিন্তু উঠছে না। এই ব্যক্তিটা শুয়েছিল, হঠাৎ করে ঘুম ভেঙে রোগ লক্ষণের বৃদ্ধি পেয়েছে। আমরা যেমন ল্যাকেসিসের কথা ভাবি, ঘুম ভাঙার পর রোগ লক্ষণের বৃদ্ধি, লাইকোপোডিয়াম আছে, সেই সাথে আমরা এন্টিমট্রার্টকে কিন্তু ফেলে দেব না, কারণ এন্টিমট্রার্টের রুগী বসে থাকলে উপশম। আমরা মডালিটিসকে যদি এন্টিমট্রার্টে দেখি, তার সেম সিমটম আছে, তার নাকের ছিদ্র সম্প্রসারিত হয়, নাকের ছিদ্র সম্প্রসারিত যখন হয়, যেটা লাইকোপোডিয়ামে আছে, কিন্তু না এন্টিমট্রার্ট কিন্তু উঠে বসলে সে ভালো থাকে। আপনি খেয়াল করবেন, আমি আমার অনেক আগে একটা ক্লাস নিয়েছিলাম কোলে কোলে থাকার উপরে, কোলে থাকতে চাই, সেখানে এন্টিমট্রার্টের একটা লক্ষণ ছিল, সে কোলে থাকতে চায়, কিন্তু কখন? আমরা ক্যামোমিলাকে দেখেছি, সিনাকে দেখেছি, এন্টিম ক্রুডে আছে কোলে থাকতে চাই, আমাদের লাইকোপোডিয়ামে আছে, আমাদের বোরাক্সে আছে কোলে থাকতে চাই, কিন্তু উদ্দেশ্য এক একজনের এক এক জায়গায়। ঠিক অনুরূপ ভাবে যদি এন্টিমট্রার্টকে দেখি, তাহলে এন্টিমট্রার্ট কেন কোলে থাকতে চায়? এন্টিমট্রার্ট কোলে থাকতে আসলে সে চায় না। বাচ্চাটা যখন কান্না করছে, বাচ্চাটা যখন হাঁপাচ্ছে, আপনি কি করছেন? আপনি মা হয়ে বাচ্চাটাকে বুকে নিচ্ছেন, কোলে নিচ্ছেন, হেঁটে বেড়াচ্ছেন, বাচ্চাটা কিন্তু তখন তুলনামূলক ভালো থাকছে, শান্তিতে থাকছে। কারণ বাচ্চা বসে থাকলে, অর্থাৎ শুয়ে থাকলে আপনি ফ্ল্যাট অবস্থায় থাকছেন, বসে থাকলে আপনি ঊর্ধ্বমুখী মাথা রাখছেন, তখন এন্টিমট্রার্টের রোগীগুলো উপশমিত হয়, তাই বাচ্চা কোলে থাকতে চায়। তাহলে সেখানে আপনি যেমন এন্টিমট্রার্টকে দিচ্ছেন, নাকের ছিদ্র প্রসারিত হলেও লাইকোপোডিয়ামের কাছাকাছি, সেখানে কিন্তু এন্টিমট্রার্টকেও চিন্তা করতে হবে, সেম সিমটম, ঘড় ঘড় আওয়াজ। তবে লাইকোপোডিয়ামের রোগীগুলো আমরা জানি, আসলে অনেক আলোচনা বাদ চলে যাচ্ছে, খুব বেশি ভাঙতে গেলে অনেক সময় লেগে যাবে। মিষ্টি পছন্দ করে, গরম খাবার খেতে চাই, তাহলে আমরা দেখেছি লাইকোপোডিয়ামের বাচ্চাদের মিষ্টি পছন্দ আছে, যেটা এন্টিমট্রার্টের রোগীদের মধ্যে পাবেন না। তাহলে সেখানে আমরা এন্টিমট্রার্ট দিতে পারি। এন্টিমট্রার্টের আরেকটা কার্বোভেজের সিমটম আছে, ল্যাক অফ অক্সিজেন, তখনও তার নীল
তার বিকৃতির রং ধারণ করতে পারে, তারও অক্সিজেনের অভাব দেখা দিতে পারে, তাহলে সেখানেও কিন্তু নীল রং ধারণ করতে পারে। সেখানে কিন্তু আমরা যেমনটা ব্যবহার করি ঠিক অনুরূপভাবে আমরা সেখানে লাইকোপোডিয়ামকেও ব্যবহার করতে পারি। এছাড়া আমরা সর্দি কাশিতে আমরা বলেছি যদি ড্রাই কফ থাকে ব্রাউনিয়ার মতো, স্পঞ্জিয়ার মতো, রিউরেক্সের মতো, কস্টিকামের মতো, এদের মতো যদি আপনি বেলেডোনার মতো এদের মতো কিন্তু আপনি শুষ্ক কাশিতেও কিন্তু ব্রায়োনিয়াকে চিন্তা করতে পারেন। তবে রোগ লক্ষণগুলোর মডালিটিস এর দিকে একটু প্রাধান্য দিতে হবে, বিকালের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেখানে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন আজকের লাইকোপোডিয়ামকে। এছাড়াও যদি আপনি দেখেন লিভার জনিত রোগ লক্ষণ, ডান অঙ্গ, সেখানে আমরা ডিসপেপসিয়া যদি সংযুক্ত থাকে, বমি বমি ভাব থাকে, খিদে আছে খাইতে পারে না, তাহলে সেখানে আমরা কি ব্যবহার করছি, সেখানে আমরা যেমন অন্যান্য মেডিসিনের সাথে সেখানে আমরা লাইকোপোডিয়ামকেও চিন্তা করছি। তার মলের দিকে লক্ষ্য করুন, লিভার জনিত রোগ লক্ষণ যাদের সংযুক্ত আছে মলের দিকে লক্ষ্য করুন, মলটা অ্যাশ কালার হলুদ বর্ণ হচ্ছে কিনা, প্রথম অংশ শক্ত কিনা, পরের অংশ নরম কিনা, কষ্টের সাথে সে মল নির্গত করছে কিনা, তার পেটের মধ্যে হুড়পাড় গুড়গুড় কড়কড় আওয়াজ হচ্ছে কিনা, কোকো শব্দ হচ্ছে কিনা, যদি লক্ষণগুলো মিলে যায় তাহলে আপনি সেখানে লাইকোকে চিন্তা করতে পারেন। আর যদি অনিয়ম করা ব্যক্তি হয়, প্রচুর পরিমাণে ভাজা পোড়া তেলের খাবার খাওয়া হয়, সেখানে রাক্সকে চিন্তা করতে পারেন। আমি কিন্তু একটা জায়গায় আমি একটা কথা বলি, মাঝে মাঝে আমি দুই একটা কথাতেও রুগীলিপি করি, যারা আমার রুগীলিপি গুলো দেখেন আমি শুরুতেই বলে দিই যে এটা অমুক পেশেন্টের রুগী, এটাকে ব্যাড ভাবে নিবেন না। থার্ড আইটাকে প্রসারিত করলে অনেক সময় এগুলো পাওয়া যায়। তার মধ্যে একটা কথা বলি, যারা ড্রাইভিং সেক্টরে চাকরি করে, বিশেষ করে বাস ট্রাকে, এরা অধিকাংশ নাক্সের পেশেন্ট হয়ে থাকে। যদি যুক্তি সহকারে দেখেন, এরা খুব অল্পতে গালিগালাজ করে, অল্পতে মারামারি করে, অল্পতে চিল্লাচিল্লি করে, মূল যে কথাটা হলো অনিয়মের রাজা নাক্স। ঠিক অনুরূপ ভাবে এরা রাত্রি জাগরণ করে, দিনের বেলায় ঘুমায়, রাত্রে জেগে থাকে, পান খায়, তামাক খায়, বিড়ি খায়, সিগারেট খায়, হ্যাঁ, চা খায়, ভাজা পোড়া খায়, তৈলাক্ত খাবার খায়, হোটেলে খায়, এরা কিন্তু অধিকাংশ নাক্সের পেশেন্ট হয়ে থাকে, অধিকাংশ নাক্সের পেশেন্ট হয়ে থাকে। তাহলে সেখানে আমরা কি ব্যবহার করতে পারি, যেমন নাক্স ব্যবহার করতে পারি, ঠিক অনুরূপ ভাবে আমরা যদি ডান অঙ্গের লক্ষণে আমরা সেখানে যদি তাদের ডিসপেপসিয়া বা আদার্স লক্ষণ খুঁজে পাই, সেখানে লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারি। সেই সাথে যদি বুক ধড়ফড় করে, পেট ফাঁপার সাথে যদি বুক ধড়ফড় করে, বুকে পেইন হয় রাইট অর্গানে, এসিডিটি, গলা বুক জ্বলে যাচ্ছে, টক বমি বমি হচ্ছে, টক পানি উঠছে, দাঁতের গোড়া টক হচ্ছে, সেখানেও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও যদি দেখেন আপনি ড্রপসি, বিশেষ করে নিম্ন অঙ্গ, ইউরিনারি অর্গান জনিত রোগ লক্ষণ আমরা অনেক আলোচনা আসলে রাখতে বাধ্য হচ্ছি। ইউরিনারি অর্গান জনিত কারণে, যার রিনাল স্টোন আছে, ক্যালকুলাস আছে, যার প্রোস্টেট ইনলার্জ আছে, যার ইউরিন ক্লিয়ার হচ্ছে না, জি মমতাল্লাহ তামাম, ঠিক আছে সংক্ষেপ করছি, যার ইউরিন ক্লিয়ার হচ্ছে না, তো ইউরিনারি অর্গান ত্রুটিজনিত কারণে ড্রপসি দেখা দিতেই পারে। তাহলে সেখানে আমরা লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারি। যদি স্টোন জনিত হয় রাইট কিডনিতে, সেখানে আমরা ব্যবহার করতে পারি। আমরা সাধারণত জানি যে দীর্ঘদিনের কিডনি সমস্যা থাকলে আমরা সিরাম ক্রিয়েটিনিন লেভেলটা বৃদ্ধিপ্রাপ্ত হয়, যেটা আমাদের ফুলাতে সাহায্য করে। এটা অনেকগুলো ব্যাখ্যা আছে, আমার থেকে আমাদের এস এম জাহাঙ্গীর স্যার খুব ভালো পারেন, আমার প্রিয় একজন মানুষ, বা পার্সোনালি আমি তাকে ভাই বলে সম্বোধন করি স্যারকে, এতটাই কাছের আমরা। তো আমার থেকে খুব ভালো জানে এগুলো, যখন তার সেলগুলোতে পানি জমা পড়তে থাকে অটোমেটিকলি সম্ভবত বৃদ্ধিপ্রাপ্ত থাকে। আসলে এই সাইডে আমার অনেক ল্যাক আছে। তাহলে সেখানে আমরা কিন্তু লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারি। এছাড়া আমরা বিভিন্ন এলফেশিয়াতে ব্যবহার করতে পারি, যার পেটের সমস্যা আছে। আমরা রিউমাটিজমে ব্যবহার করতে পারি, বিশেষ করে ডান সাইডের অর্গানের রিউমাটিজমে আমরা ব্যবহার করতে পারি, লম্বকোষ সাইডিকাতে ব্যবহার করতে পারি, পুরাতন যে কোনো বাত ব্যথাতে ব্যবহার করছি, বৃদ্ধদের বাত ব্যথাতে ব্যবহার করতে পারছি, যেখানে আড়ষ্ট ভাব বা সংকোচন ভাব, সংকোচনটা কি ছিল, ছোট করে আসা, সংকোচন ভাব যদি থাকে তাহলে সেখানে ব্যবহার করতে পারি। ইউরিনারি অর্গানের প্রস্রাব ঘন ঘন হলে, হ্যাঁ, প্রচুর পরিমাণে ফেনা থাকলে, সাদা সাদা ঘোলা ঘোলা ফেনা থাকলে, যদি আমরা দেখি কখনো কখনো ইটের গুঁড়ো ধুইলে যেমন হালকা লাল আকৃতির হয়, লক্ষণে আমরা ব্যবহার করতে পারি। সেই সাথে যদি তার লো ব্যাক পেইন হয় রাইট অর্গানের এবং রাইট হিপ জয়েন্টের অঞ্চলে যদি পেইন হয়, তাহলে সেখানে আমরা ব্যবহার করতে পারি। বাচ্চাদের আমরা যদি দেখি বিছানায় প্রস্রাব, সেখানেও আমরা ব্যবহার করতে পারি। অনেকগুলো ক্ষেত্র আছে যেখানে আমরা ব্যবহার করতে পারি কাকে, লাইকোপোডিয়ামকে।
তো যাই হোক, আমি লাইকোপোডিয়ামের অনেক আলোচনা করেছি এই 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, একবারে চেম্বার থেকে এসে আলোচনা করছি, ফ্রেশ হয়নি, খাবার খাইনি। আমি আজকের আলোচনাটা আসলে শেষ করতে চাইছি, আরো ধৈর্য হারিয়ে ফেলছে অনেকেই ধৈর্য হারিয়ে ফেলছে, এই জন্য আরো আলোচনা সংক্ষিপ্ত করছি। তো ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ আমাদের তারিক ইমাম স্যারকে, অসংখ্য ধন্যবাদ আমাদের আবু বক্কর স্যারকে, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এস এম জাহাঙ্গীর স্যারকে আমার ক্লাসে উপস্থিত থাকার জন্য। থ্যাংক ইউ স্যার। আবু বক্কর স্যার।